তো দেখো আজকে তো আমরা স্টার্ট করব অংশীদারি কারবার একের দাগ থেকে, কিন্তু অঙ্ক করবার আগে না তোমাদেরকে একটা ধারণা আমি দিয়ে দিই অংশীদারি কারবার সম্পর্কে। দেখো অংশীদারি কারবার মানে কি? অংশীদারি কারবার কথার অর্থ হলো একের বেশি, অর্থাৎ দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, যে কজনই হোক না কেন, একের বেশি, ভাবো তিনজন, আমি ধরছি তিনজন মিলে একটা ব্যবসা করছে, এই ধরনের ব্যবসাকে আমরা কি বলি? অংশীদারি কারবার। ভাবো তিনজন বন্ধু মিলে ব্যবসা করছে বা দুজন বন্ধু মিলে ব্যবসা করছে, এই ধরনের ব্যবসাকে আমরা কি বলে থাকি? অংশীদারি কারবার। ঠিক আছে, এবারে অংশীদারি কারবারে যে ভাবো তিনজন মিলে ব্যবসা করছে, ব্যবসা করবার পর দেখা গেল 9,000 টাকা লাভ হয়েছে ব্যবসাতে। তো সেই ব্যবসায় যে লাভটা হবে, সেই লাভটাকে ওরা কিভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে সেইগুলো সম্পর্কে তোমাদেরকে না একটা ছোট্ট ধারণা দিই। ধরে নাও এখানে তিনজন ব্যবসা করছে, ভাবো এ, বি আর সি, তিনজন মিলে ভাবো ব্যবসা করছে, তিনজন হেভি বন্ধু। তো ভাবো এ বাড়ি থেকে এনেছে 2,000 টাকা, এ বাড়ি থেকে এনেছে 2,000 টাকা, বি বাড়ি থেকে এনেছে 3,000 টাকা ব্যবসা করবার জন্য, আর সি ভাবো বাড়ি থেকে এনেছে 4,000 টাকা। ঠিক আছে, এইবারে ভাবো তিনজন মিলে খুব ব্যবসা করলো, ব্যবসা করবার পরে দেখা গেল টোটাল লাভ হচ্ছে ভাবো 9,000 টাকা, 9,000 টাকা লাভ হচ্ছে। এইবারে এই 9,000 টাকা তিনজনে কিভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে বলো তো? কিভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে? তো এই জিনিসটা না খুব ভালো করে বুঝবে। যদি অঙ্কের মধ্যে বলে দেয় তিনজন সমান ভাগে ভাগ করে নেবে 9,000 টাকা, তিনজন সমান ভাগে ভাগ করে নেবে, তাহলে কীরকমভাবে ভাগ হবে? তাহলে দেখো বুঝতেই পারছো, 9,000 টাকা তিনজনে যদি ইকুয়ালি সমান ভাগে ভাগ করে নেয়, তার মানে এক একজন পাবে কত টাকা করে? 3,000 টাকা করে। এরকম ব্যাপার, এরকম। এটা তো যদি বলে দেয় তাহলে খুব সহজ ব্যাপার, যদি সমান ভাগে বলে দেয়। আর যদি সমান ভাগে বলে না দেয় তাহলে তোমরা বলো তো তাহলে এই 9,000 টাকাকে কিভাবে ভাগ করা উচিত বলো? যদি সমান ভাগে ভাগ করতে না বলে থাকে তাহলে 9,000 টাকা কিভাবে তিনজন ভাগ করে নেবে? দেখো সর্বদা মনে রাখবে, যে বেশি টাকা মূলধন বাড়ি থেকে এনেছে, যে বেশি টাকা ব্যবসায় দিয়েছে, সে বেশি টাকা লাভ বাড়িতে নিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? যে বাড়ি থেকে বেশি টাকা এনেছে সে লাভ বেশি নেবে, এই 9,000-এর মধ্যে বেশি লাভ নেবে। যে সব থেকে কম টাকা এনেছে সে কিন্তু কম লাভ বাড়ি নিয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ ব্যাপারটা কেমন দেখো, খুব ভালো করে দেখবে। বাড়ি থেকে সব থেকে বেশি টাকা এনেছে সি, তাহলে লাভের এই যে 9,000 টাকার মধ্যে সব থেকে বেশি লাভ সি বাড়ি নিয়ে যাবে। সব থেকে কম টাকা এনেছে কে? এ সব থেকে কম টাকা বাড়ি নিয়ে যাবে। এই ধরনের যে লাভ যদি এইভাবে ভাগ করা হয়, যে বেশি টাকা এনেছে সে বেশি টাকা লাভ নেবে, যে কম টাকা এনেছে সে কম টাকা লাভ নেবে, এই রকমভাবে যদি লাভ বা ক্ষতিও যদি হতো, যদি এইভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া হয়, তাহলে এই ধরনের ভাগাভাগিকে কি বলা হয় বলো তো? মূলধনের অনুপাতে লাভকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া। বোঝা গেল? মূলধনের অনুপাতে, অর্থাৎ যে যত টাকা মূলধন এনেছে, 4,000 টাকা মূলধন এনেছে কে? সি। বি এনেছে 3,000, এ এনেছে 2,000, এগুলোকে বলে কি? মূলধন। যে যেরকম মূলধন এনেছে সে সেরকম লাভ নেবে, বা লোকসানও যদি হয় সে সেরকমই নেবে। ঠিক আছে, অর্থাৎ দেখো তাহলে এখানে মূলধনের অনুপাত কত হবে? এখানে 3টে শূন্য বাদ দাও, 3টে শূন্য বাদ দাও, 3টে শূন্য বাদ দাও, তাহলে পড়ে থাকছে 2:3 কত? 4। তাহলে দেখো এ কত টাকা লাভ নেবে বলো তো? এ দেখো 9,000 টাকা টোটাল লাভ হয়েছে, তার মধ্যে এর ভাগ কত? এর ভাগ হলো কিন্তু 2 নেবে। আচ্ছা, নিচে আমরা কত বসাবো? এই যে 2-3 যোগ করবো, করলে 5, আর 4 কত? 9। ঠিক আছে, তাহলে কাটাকুটি করি, কত হচ্ছে দেখো? 9-কে 9, 9,000-কে ভাগ করলে কত হবে? 1,000, 1,000 আর 2 কত হচ্ছে? হবে কিন্তু 2,000। ওকে, এইভাবে কিন্তু লাভ নেবে। আবার দেখো 9,000 টোটাল লাভ হয়েছে, তার মধ্যে বি এর ভাগ কত? 3। তাহলে আবার যদি আমরা কাটাকুটি করি, দেখো কত হচ্ছে কিন্তু 1,000 আর 3 কত হচ্ছে? 3,000। আবার দেখো খুব ভালো করে, 9,000 তার মধ্যে সি এর ভাগ কত? 4, তাহলে সি নেবে 4 আর নিচে 9 বসবে, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 1,000, আর 1,000 আর 4 কত হচ্ছে? 4,000। তাহলে এইভাবে নেবে কিন্তু। তাহলে দেখো যে বেশি টাকা এনেছে সে বেশি লাভ নেবে, যে কম টাকা এনেছে সে কম লাভ নেবে। বোঝা গেল? এই ধরনের যে ভাগাভাগিটা, এটাকে বলা হয় কি? মূলধনের অনুপাতে লাভ বা লোকসানকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া। তাহলে আশা করি বুঝতে পারলে
যে যদি অঙ্কের মধ্যে মূলধনের অনুপাতে লাভ বা লোকসানকে বন্টন করতে বলে তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে এইবারে চলো আমরা চলে যাব একের দাগের অঙ্কটাতে। তো দেখো এবারে আমরা দেখবো একের দাগের অঙ্কতে, যেখানে দেখবে বলে দিয়েছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 এবং 25,000 টাকা নিয়ে মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে দেখো আমি বাড়ি থেকে কত টাকা নিয়ে গেছি বলো তো? আমি দেখো বাড়ি থেকে নিয়ে গেছি কিন্তু 15,000 টাকা, আর আমার বন্ধু নিয়ে গেছে কত? 25,000 টাকা। আচ্ছা, অঙ্কের মধ্যে কি একবারও বলে দিয়েছে যে লাভটা হবে সেই লাভটা দুজনে সমান সমান ভাগ করব? একবারও কি বলে দিয়েছে? বলেনি। তাহলে আমরা কিভাবে লাভটাকে নিজেদের মধ্যে ভাগ করব বলো? লাভ কত হয়েছে দেখি তো। তাহলে দেখো লাভের মোট পরিমাণ আমি আগে যদি লিখে নিই, লাভের পরিমাণ কত টাকা লাভ হয়েছে অঙ্কের মধ্যে দেখবে বলেই দিয়েছে। লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হলো 16,800 টাকা। এইটা তো দেখবে বলেই দিয়েছে। এইবার তোমরাই বলো, ঠিক আছে, সঠিক বিচার করবে তোমরা। 16,800 টাকা লাভ হয়েছে, ঠিক আছে, আমি বাড়ি থেকে নিয়ে গেছি 15,000, আমার বন্ধু নিয়ে গেছে 25,000। তাহলে এই যে লাভটা হয়েছে এটা সমান ভাগে যদি না বলে থাকে তাহলে কিভাবে করব? যে বেশি টাকা বাড়ি থেকে এনেছে সে বেশি টাকা লাভ নেবে, যে কম টাকা বাড়ি থেকে এনেছে সে কম লাভ বাড়ি নিয়ে যাবে। অর্থাৎ আমি 15,000 এনেছি, আমি কম লাভ নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখব, আমার ও মালার, আমার যে বন্ধু তার দেখবে নাম কি লেখা রয়েছে? মালা, তাই তো। মূলধনের অনুপাত, তাহলে দেখি মূলধনের অনুপাত কত হবে, কি কত টাকা বাড়ি থেকে মূলধন এনেছে দেখি তো। মূলধনের অনুপাত কত টাকা মূলধন আনা হয়েছে দেখি, খুব ভালো করে দেখবে। প্রথমে দেখবে আমার লেখা রয়েছে, মানে আমি কত টাকা বাড়ি থেকে এনেছি? 15,000 টাকা। আর আমার বন্ধু মালা বাড়ি থেকে সে কত টাকা এনেছে? দেখো মালা কত টাকা এনেছে? এনেছে কিন্তু 25,000, ঠিক আছে। তাহলে একে মূলধনের অনুপাত করব। তাহলে দেখো ইস্টুর এইদিকে দেখো, দেখো 3টে শূন্য, এইদিকে 3টে শূন্য, কি করব? কেটে দেবো, ঠিক আছে। এরকমভাবে দেখবে কেটে দেবে, 3টে শূন্য কাটো, এখানে 3টে শূন্য কাটো। তাহলে দেখো এখানে কি পড়ে থাকছে? 15 এইদিকে দেখো কত পড়ে থাকছে? 25। এবারে দেখো 15 আর 25কে আবার কি দিয়ে ভাগ করা যায় বলো তো? 5 দিয়ে। 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 5 3 15। 5 দিয়ে 25কে ভাগ করলে কত হবে? 5 5 25, ঠিক আছে। তাহলে আমরা এই যে লাভটাকে 16,800, এই লাভটাকে এই অনুপাতে কিন্তু ভাগ করে নেব, ঠিক আছে। তাহলে আমি কত টাকা লাভ পাবো? তাহলে আমি এরকমভাবে লিখবো, আমার লভ্যাংশের পরিমাণ, ঠিক আছে, আমার লভ্যাংশের পরিমাণ। তাহলে আমি কত টাকা লাভ পাবো দেখি তো, কত টাকা লাভ নিয়ে যাব? টোটাল লাভ হয়েছে কত? 16,800। তাহলে দেখো আমরা এখানে এরকমভাবে লিখবো 16,800, তার মধ্যে দেখো এখানে আমি কত টাকা লাভ নেব সেইটা বলা হচ্ছে। তাহলে আমি মানে এখানে কোনটা? দেখো দেখো এখানে আমি মানে হলো, আমি শব্দটা প্রথমে আছে, তাহলে এই নাম্বারটাও প্রথমে আছে, তাহলে মানে আমি মানে কত? 3। আর নিচে কত লিখবো? 3 আর 5কে যোগ করে লিখবো কত? 8। ওকে, তাহলে চলো কাটাকুটি করি। 8 দিয়ে 8কে ভাগ করলে 1। দেখো 8 দিয়ে আমি যদি 16কে ভাগ করি কত হবে? 8 2 16। 8 দিয়ে 8কে ভাগ করলে কত হবে? 8 1 8। আর দুটো শূন্য কি হবে? এখানে বসে যাবে, তাই না? চলো এবার আমি গুণ করব। 3 দিয়ে 21কে গুণ করলে কত হবে? হবে কিন্তু 63, আর এই দুটো শূন্য বসে যাবে, ঠিক আছে। তাহলে খুব ভালো করে কিন্তু দেখো আমি কত টাকা লাভ পাবো? 6,300 টাকা। এবারে দেখি মালা কত টাকা পাবে। তাহলে এখানে দেখো আমি এরকমভাবে লিখবো, মালার লভ্যাংশের পরিমাণ। দেখো লভ্যাংশের পরিমাণের নিচে না আমি কমা কমা করে লিখে দিচ্ছি, লভ্যাংশের পরিমাণ। তাহলে ওই একইভাবে 16,800 টোটাল লাভ হয়েছে, তার মধ্যে মালা কতটা পাবে? মালা পাবে কিন্তু 5। তাহলে এখানে লিখবো কত? 5। নিচে কত লিখবো? এই দুটোকে যোগ করে সর্বদা 8। তাহলে দেখো 8 1 8, 8 2 16, 8 1 8, দুটো শূন্যকে কেটে এখানে বসাচ্ছি। তাহলে দেখি 5 দিয়ে 1কে গুণ করলে কত? 5 1 5, 5 2 10, দুটো শূন্য বসে গেল। তাহলে আমরা দেখো কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু 10,500 টাকা। কি করলাম আমি? 2,100-র সঙ্গে 5কে গুণ করে এখানে বসিয়ে দিলাম। এই তো আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। শুধু জানতে চেয়েছে কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে দেখো আমি পাবো কত? 6,300, মালা পাবে 10,500। ব্যাস, অঙ্ক শেষ। একের দাগেরটা কমপ্লিট। এইবারে আমরা চলে যাব 2 এর দাগে।
তো দেখো এবারে আমরা করব দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখি। দেখো দুয়ের দাগের অঙ্কে বলে দিয়েছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 ও 25,000 টাকা দিয়ে একটা ছোট্ট কি বলেছে মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে মানে বছরের শেষে 3,000 টাকা লোকসান হলো। কে কত টাকা লোকসানের পরিমাণ কার কত টাকা হবে। দেখো যে বেশি টাকা এনেছে সে বেশি লোকসান নেবে। দেখো লাভ হলে সে যেমন বেশি নেবে, যে বেশি টাকা এনেছে যদি লাভ হয় সে যেমন লাভের পরিমাণটাও বেশি নেবে, লোকসান হলে তাকে কিন্তু লোকসানের পরিমাণটাও বেশিই নিতে হবে। ঠিক আছে, যে কম টাকা এনেছে লাভ হলে সে যেমন কম লাভ পাবে, আবার লোকসান হলে লোকসানের পরিমাণটাও কিন্তু তার কম হবে। ঠিক আছে, আচ্ছা তিনজনের নাম কি কি আছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু। তাহলে আমরা এখানে কি লিখবো, প্রিয়ম, আগে আমি এরকমভাবে লিখছি, হ্যাঁ, প্রিয়ম, সুপ্রিয়া, সুপ্রিয়া ও বুলুর, ঠিক আছে, ও বুলুর মূলধনের অনুপাত। কেন মূলধনের অনুপাত বের করছি, কারণ অঙ্কের মধ্যে তো একবারও বলে দেয়নি যে এদের ক্ষতি বা লাভ যাই হোক না কেন সেটা সমান ভাগে নেবে। যদি সমান ভাগে বলে দেয় তাহলে সমান ভাগে, আর যদি সমান ভাগে না বলে তাহলে যে যেমন টাকা এনেছে সে সেরকম লাভ নেবে বা ক্ষতি নেবে। ঠিক আছে, তাহলে দেখো প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত, তাহলে দেখি তিনজনের মূলধনের অনুপাত কত কত হচ্ছে। ঠিক আছে, আমি দেখো এইখানে লিখছি প্রথম জন প্রিয়ম। প্রিয়ম বাড়ি থেকে দেখি তো কত টাকা এনেছে। প্রিয়ম দেখো বাড়ি থেকে এনেছে কিন্তু 15,000, তারপরের জন 10,000, তাহলে 15,000, তারপরের জন কত এনেছে 10,000, তারপরের জন অর্থাৎ সুপ্রিয়া এনেছে কত 10,000, তারপরের জন বুলু এনেছে কত 25,000, তাই তো এইরকমই তো মূলধন এনেছে। তাহলে তিনটে জায়গা থেকে কি কি কাটবে, দেখো এখানে 3টে শূন্য কাটবে, এখানে দেখো 3টে শূন্য কাটবে, এখানে দেখো 3টে শূন্য কাটবে, পড়ে থাকছে কি 15:2, এখানে দেখো কি পড়ে থাকছে 10:2, এখানে দেখো কি পড়ে থাকছে 25। তাহলে তিনজনকেই এই যে দেখো 15, 10, 25 তিনজনকেই বলো তো কি দিয়ে ভাগ করা যায়, খুব ভালো করে দেখে বলবে কিন্তু। দেখো তিনজনকেই কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 5 দিয়ে আমি যদি 15কে ভাগ করি কত হবে 3, 5 দিয়ে যদি আমি 10কে ভাগ করি কত হবে 2, 5 দিয়ে যদি আমি 25কে ভাগ করি কত হবে 5, তাই না। আচ্ছা এবারে তিনজন তো ব্যবসা করলো, করে লাভ করতে পারলো না, ক্ষতি হয়ে গেল। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে দেখো বলে দিয়েছে, ক্ষতি কিন্তু দেখবে বলেই দিয়েছে অঙ্কের মধ্যে, ক্ষতি কত বলে দিয়েছে 3,000 টাকা। তাহলে এই 3,000-এর মধ্যে কার ক্ষতি কতটা, তাই তো। তাহলে এখানে আমরা প্রথম থেকে দেখো এরমভাবে লিখব, প্রিয়মের ক্ষতির পরিমাণ। দেখো প্রিয়মের ক্ষতির পরিমাণ, তাহলে প্রিয়মের ক্ষতির পরিমাণ কত হবে, তোমরা বলো টোটাল ক্ষতি কত টাকা হয়েছে 3,000, তার মধ্যে প্রিয়ম কতটা, প্রিয়ম মানে হলো এইটা 3, সেটাকে লিখবো। এইবারে নিচে কত লিখবো যোগ করে, 3 আর 2 কত 5, 5 আর 5 কত 10, তাই না। তাহলে এখানে আমরা কত পাচ্ছি বলো তো, দেখো 0 আর 0 কাটবো, তাহলে এই 300 আর 3কে গুণ করলে কত হবে, দেখো আমি এখানে লিখছি, আর 900 টাকা, কত হচ্ছে 900 টাকা। তাহলে প্রিয়মের ক্ষতির পরিমাণ কত 900। একইভাবে প্রিয়ম হয়ে গেল, তারপরে এবারে কার পরিমাণ লিখবো আমরা, পরের জন সুপ্রিয়া। তাহলে এখানে দেখো আমরা এরকমভাবে লিখবো, সুপ্রিয়ার ক্ষতির পরিমাণ কত হবে, সেই একইভাবে টোটাল ক্ষতি কত 3,000, তার মধ্যে সুপ্রিয়া মানে কত 2, বাই কত হবে 10, তিনজনকে যোগ করব, এখানে তিনজনকে যোগ করে কত হচ্ছে 10। তাহলে দেখো নিচে শূন্য পড়ে শূন্য কাটা যাবে, 302 কত হবে 600 টাকা। তাহলে এই হয়ে গেল। তারপরে দেখো সুপ্রিয়া তো হয়ে গেল, তারপরে দেখবে কে রয়েছে বুলু, তাই তো। তাহলে এখানে আমরা কি লিখবো, বুলুর ক্ষতির পরিমাণ কত হবে দেখি তো। তাহলে দেখো এখানে বুলুর ক্ষতির পরিমাণ কত হবে, টোটাল ক্ষতি কত 3,000, তার মধ্যে বুলু মানে কত, বুলু মানে হলো এই যে 5, তাহলে এখানে লিখবো 5/10, কাটাকুটি করবো, নিচে একটা শূন্য পর একটা শূন্য কাটবো, 300 আর 5 কত হবে কিন্তু 1500। তাহলে তিনজনের ক্ষতির পরিমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না। দেখো অ্যান্সারে জানতে চাইছি তিনজনের ক্ষতির পরিমাণ কত, প্রিয়মের ক্ষতি হয়েছে 900 টাকা, তাই তো। সুপ্রিয়ার ক্ষতি কত হয়েছে 600 টাকা, আর বুলুর কত ক্ষতি হয়েছে কিন্তু 1500 টাকা। তাহলে এই আমাদের হয়ে গেল 2-এর দাগের অঙ্কটা, খুব ভালো করে নোট ডাউন করে নাও। এবারে আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কতে।
তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে। দেখো 3-এর দাগের অঙ্কে বলে দিয়েছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় গাড়িটি বিক্রি করে দিল। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 অর্থাৎ 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন লিখি। আচ্ছা প্রথমে দেখো দুজন ব্যবসা করছে, একজনের নাম শোভা আর একজনের নাম মাসুদ। কিসের ব্যবসা করছে? দেখো গাড়ি কেনা বেচা। একটা গাড়িকে কি করেছে 2,50,000 টাকায় কিনে 2,62,500 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে এবার তোমরাই বলো তো গাড়িটা বিক্রি করে লাভ হলো নাকি ক্ষতি হলো? 2.5 লাখ টাকার গাড়ি 2,62,500 টাকায় বিক্রি করে দিল, অবভিয়াসলি গাড়িটা বিক্রি করে লাভ হলো। কত টাকা লাভ হলো সেইটা আগে আমরা বের করি। তো তাহলে দেখো আমরা এখানে লিখবো গাড়িটি, আগে আমরা কত টাকা লাভ হলো সেটাকে লিখি, তারপরে তো ভাগ করব যে কে কত টাকা লাভ পাবে। আগে তো লাভটা কত বের করতে হবে। তাহলে গাড়ি বিক্রি করে লাভ হলো কত টাকা লাভ হলো? তাহলে দেখো 2,62,500 টাকায় গাড়িটা বিক্রি করেছে, আর গাড়িটাকে কিনেছিল কত টাকায়? 2,50,000 টাকায়, তাই তো 2,50,000 টাকায় কিনেছিল। তাহলে গাড়িটা বিক্রি করে কত টাকা লাভ হলো কিন্তু 12,500 টাকা। ঠিক আছে, এবার এই 12,500 টাকা কি করবে? দুজন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। এবারে তোমরাই বলো ভাগাভাগি যে করবে, একবারও কি অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে এই যে লাভটা হয়েছে 12,500 টাকা, এই যে লাভ হয়েছে এই লাভটাকে সমান ভাগে ভাগ করবে? একবারও কি বলেছে যে হাফ হাফ নিয়ে নেবে নিজেদের মধ্যে 50-50 হয়ে ভাগ করে নেবে? একবারও বলেনি। তাহলে যদি না বলে থাকে তাহলে কিভাবে আমরা এই যে লাভটা হয়েছে সেটাকে আমি দুজনের মধ্যে ভাগ করে দেব? কিভাবে ভাগ করব? বলে দেয়নি তো সমানভাবে। তাহলে যখনই সমান ভাগে ভাগ করতে বলছে না তখন আমরা কি করব বলো তো? তখন আমরা এই লাভটাকে কিভাবে ভাগ করব? যে যত টাকা বাড়ি থেকে এনেছে তাকে তত টাকা লাভ দেব। যে বেশি টাকা বাড়ি থেকে এনেছে সে বেশি টাকা লাভ নেবে, যে কম টাকা বাড়ি থেকে এনেছে সে কম টাকা লাভ নেবে। বোঝা গেল? আচ্ছা এবারে দেখবো বাড়ি থেকে গিয়ে কত টাকা এনেছে। একবারও কিন্তু এখানে পরিষ্কার করে বলেই দেয়নি কে বাড়ি থেকে কত টাকা এনেছে, শুধু একটা জিনিস বলে দিয়েছে, তোমরা এই জায়গাটায় দাগ দেবে, শোভা মাসুদের 1.5 গুণ টাকা এনেছে। শোভা মাসুদের 1.5 গুণ টাকা এনেছে। তাহলে আমরা এখানে আগে লিখে নিই, হ্যাঁ, যে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত বলে আমি আগে লিখবো শোভা ও মাসুদের মূলধনের অনুপাত। যখনই সমান ভাগে ভাগ করতে বলবে না আমাদেরকে না মূলধনের অনুপাত বের করতে হবে। ঠিক আছে, শোভা ও মাসুদের মূলধনের অনুপাত। কে কত টাকা মূলধন এনেছে একবারের জন্য ভালো করে বলেনি। ঠিক আছে, কে কত টাকা মূলধন এনেছে একবারের জন্য ভালো করে বলেনি, শুধু যেটা বলেছে তোমরা দাগ দিয়েছো আশা করি, শোভা মাসুদের 1.5 গুণ টাকা এনেছে। ঠিক আছে, শোভা মাসুদের 1.5 গুণ টাকা এনেছে, দ্বিগুণ নয় 1.5 গুণ। ভাবো ধরে নেওয়া যাক শোভা কি বলে দিয়েছে? মাসুদের 1.5 গুণ টাকা এনেছে। আচ্ছা আমি ইস্টু দিয়ে প্রথমে কি লিখবো? শোভার মূলধন কত, তারপরে লিখবো মাসুদের মূলধন কত। বলে দিয়েছে শোভা এনেছে মাসুদের 1.5 গুণ, মানে মাসুদ যদি ভাবো 1 টাকাও বাড়ি থেকে আনে, মাসুদ যদি 1 টাকাও বাড়ি থেকে আনে, দেখো এখানে দ্বিতীয় শব্দটা রয়েছে, দ্বিতীয় নামটা রয়েছে মাসুদ, তাহলে আমি এইখানে মাসুদের মূলধন লিখব। প্রথম নামটা রয়েছে শোভা, তাহলে আমি এখানে শোভার মূলধন লিখব। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে কি শোভা মাসুদের 1.5 গুণ টাকা এনেছে। মাসুদ কত টাকা এনেছে আমি জানি না, আমি ধরে নিলাম মাসুদ 1 টাকা এনেছে। যদি 1 টাকা এনে থাকে, মাসুদ যদি 1 টাকা এনেও থাকে তাহলে শোভা কত এনেছে? মাসুদ যা এনেছে তার 1.5 গুণ, এই হলো 1.5 গুণ। বোঝা গেল? তাহলে কি বললাম আবারও খুব ভালো করে দেখো, মাসুদ যত টাকা এনেছে, মাসুদ কত এনেছে? 1 টাকা। শোভা এনেছে মাসুদের এইটা তো হলো মাসুদের 1 টাকা, এই হলো মাসুদের 1 টাকা, তার 1.5টা দেখবে বইয়ের মধ্যে বলে দিয়েছে গুণ, তাই জন্য দেখো গুণ চিহ্ন। ঠিক আছে, শোভা যত টাকা এনেছে, এই মাসুদ যত টাকা এনেছে 1 টাকা, তার 1.5, আর এই হলো গুণ চিহ্ন। বোঝা গেল? তাহলে দেখো গুণ করলে কি হবে, আমি যদি এগুলোকে মুছে দিই,
আমি যদি এই গোল দাগগুলোকে মুছে দিই, তাহলে এইটা হলো কার মূলধন, এটা হলো মাসুদের, আর এইটা হলো কার মূলধন, এটা হলো শোভার। বলে দিয়েছে শোভা এনেছে মাসুদের, এই হলো মাসুদের 1, তার 1.5, আর এই হলো গুণ চিহ্ন। তাহলে চলো আগে আমরা এই একটাকে লিখি, হ্যাঁ, তারপরে দেখো নিচে 2 যেমন আছে আছে, এই ভগ্নাংশটাকে আমরা কি করব বলো তো, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। অর্থাৎ এই 2 এর সঙ্গে এই যে এই একটাকে গুণ করব, করলে কত হবে, এই 2 এর সঙ্গে এই একটাকে গুণ করলে 2 1 কে 2, আর এই একটাকে যোগ করব, করলে কত হবে, 2 আর 1 3 হবে। বোঝা গেল, এই যে এইটা, ঠিক আছে। ইস টু এখানে দেখো কত রয়েছে, 1। তাহলে খুব ভালো করে এবারে তোমরা দেখবে কিন্তু 1-এর সঙ্গে আমি যদি 3/2-কে গুণ করি তাহলে কত হবে, সেই তো 3/2 হবে। ইস টু এখানে দেখো কত রয়েছে, 1। বোঝা গেল। এইবারে দেখো ভগ্নাংশটাকে আমি কিভাবে করব, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 3 যেমন আছে আছে, খুব ভালো করে মনে রাখবে, 3 যেমন আছে আছে। এইবারে দেখো একের এই যে 1-এর নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে, তাই না? তাহলে ইস টু থাকলে আমরা কি দেবো বলো তো, এটা যেমন আছে আছে তো, ইস টু থাকলে আমরা গুণ চিহ্ন দেবো, ঠিক আছে। দিয়ে কি করব, এইটাকে উল্টে দেবো, মানে 1/1-কে যদি উল্টে দিই তাহলে সে তো সেই 1/1-ই হবে, তাই না? বোঝা গেল। তাহলে এরকমভাবে সর্বদা করতে হয় কিন্তু, সর্বদা মনে রাখবে যখনই ভগ্নাংশ থাকবে তখনই আমরা কি করব, যে সংখ্যাটা ইস টুর জায়গায় গুণ চিহ্ন দেবো এবং ইস টুর পরে যে রয়েছে তাকে উল্টে দিতে হয়, ঠিক আছে। ইস টুর পরে যে থাকছে তাকে উল্টে দিতে হয়। তো 1/1-কে আর আমি কি উল্টাবো, সেই তো 1/1-ই হবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 3 আর 1-কে গুণ করলে 3 1-কে 3, 2 আর 1-কে গুণ করলে 2 1-কে 2। তাহলে অনুপাত করলে কত হবে, 3:2 হবে, নিচের 2টাকে এখানে লিখবো। তাহলে এই অনুপাতে কিন্তু টাকা ওরা ভাগাভাগি করবে, এই অনুপাতে 3:2 অনুপাতে। তার মানে শোভা কত নেবে, 3 নেবে, আর মাসুদ কত নেবে, মাসুদ নেবে 2। বোঝা গেল। তাহলে চলো ভাগাভাগি করে দিই টাকাটাকে। তাহলে দেখো প্রথমে আমি লিখবো কি, শোভার লভ্যাংশ, শোভার লভ্যাংশ বলে দেখো আমি লিখবো, ঠিক আছে। শোভার লভ্যাংশ কত হবে, টোটাল লাভ হয়েছে 12,500, তার মধ্যে শোভা মানে কত, শোভা মানে হলো কিন্তু 3, এখানে লিখবো 3, আর নিচে কত লিখবো, নিচে দেখো এখানে কত লিখবো, দেখো 3 আর 2-এ কত হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো আমরা কাটাকুটি করি, দেখো 5 1-কে 5, এই 12,500-কে, আচ্ছা এখানে দেখো 125টাকে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে বলো তো, হবে কিন্তু 25। আর এই দুটো শূন্যকে কেটে আমি এখানে তুলে দিলাম, তাহলে দেখো আমি এখানে পাচ্ছি কত, পাচ্ছি দেখো 25 আর 3-এ হবে কত, 7,500, আর এই দুটো শূন্য বসে গেল, ঠিক আছে। 25 আর 3-এ 75, আর দুটো শূন্য বসে গেল, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কি, শোভার লভ্যাংশ। এইবারে আমরা কার লভ্যাংশ করব, মাসুদের লভ্যাংশ। মাসুদের আমরা কি করব, লভ্যাংশ। তাহলে দেখো মাসুদের লভ্যাংশ করব, তাহলে কত হবে, দেখো 12,500। তাহলে এখানে মাসুদ মানে কত বলো তো, মাসুদ মানে হলো কিন্তু 2, দেখতে পাচ্ছ এই 2টা, 2 বাই কত হবে 5। তাহলে দেখো এখানে পাচ্ছি কত, দেখো 5 দিয়ে 5-কে ভাগ করলে 1, 5 দিয়ে তুমি যদি 125-কে ভাগ করো হবে কত, 25। দুটো শূন্যকে কেটে এখানে নিয়ে নেব, তাহলে 25 আর 2-এ হবে কত, 50, আর এই দুটো শূন্য এখানে বসে যাক, তাহলে এই হয়ে গেল 5,000 টাকা। তাহলে দেখো কে কত টাকা লাভ পাচ্ছে, শোভা কত টাকা লাভ পাচ্ছে। দেখো শোভার লাভ হলো কিন্তু এই যে দেখো এইটা 7,500 শোভার লাভ, আর মাসুদ কত টাকা লাভ পাচ্ছে, কত লাভ নিয়ে যাচ্ছে, 5,000 টাকা। তাহলে এই হয়ে গেল দুটো অ্যান্সার। তাহলে এই হয়ে গেল আমাদের 3-এর দাগ। এবারে আমরা চলে যাব কতর দাগে, 4-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখি 4-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে। তাহলে দেখো লোকসান হয়েছে 1,800 টাকা, আর কে কত টাকা এনেছিল দেখবে 5,000, 6,000 আর 7,000। তাহলে কে কত লোকসান বহন করবে, সমান ভাগে লোকসান বহন করবে একবারও কিন্তু বলে দেয়নি, ঠিক আছে, যে লোকসানটা সমান ভাগে ভাগ করে নেবে বলে দেয়নি। তাহলে যে বেশি টাকা এনেছে সে বেশি লোকসান বহন করবে, যে কম টাকা এনেছে সে কম লোকসান বহন করবে। তাহলে দেখো আগে আমরা এইটাকে কি বলি, আমরা মূলধনের অনুপাতে লাভ বা লোকসানকে ভাগ করে নেওয়া। তাহলে আমরা এরকমভাবে লিখবো, 3 বন্ধুর
মূলধনের অনুপাত, ঠিক আছে, 3 বন্ধুর মূলধনের, ঠিক আছে, 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে দেখবে প্রথম বন্ধু কত টাকা এনেছে, দেখো বলেই দিয়েছে 5,000, তারপর 6,000, তারপর 7,000 তারপরের জন্য, ঠিক আছে। তাহলে প্রথম বন্ধু এনেছে কত 5,000, তারপরের বন্ধু এনেছে কত 6,000, এবং তারপরের বন্ধু কত এনেছে 7,000, ঠিক আছে। তাহলে দেখো কি কি কাটা যাবে, দেখো এখান থেকে দেখো 3টে শূন্য কাটা যাবে, এখান থেকে দেখো 3টে শূন্য কাটা যাবে, এখান থেকে 3টে শূন্য কাটা যাবে, তাহলে থাকছে কত 5:2, তারপরে দেখো এখানে কত থাকছে 6, তারপরে দেখো এখানে দেখো কত থাকছে 7। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত 5:6:7। তাহলে দেখো এখান থেকে আমরা বের করব যে প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ। তাহলে দেখো আমরা এখানে এরকমভাবে লিখব, প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ, ঠিক আছে, লোকসানের পরিমাণ, ঠিক আছে। তাহলে এবার তোমরাই বলো প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ কত হবে। দেখো টোটাল কত টাকা লোকসান হয়েছে 1,800 টাকা, সেখানে প্রথম বন্ধু কত বহন করবে লোকসান, দেখো প্রথম বন্ধু মানে 5, তাহলে এখানে লিখবো 5, নিচে কত লিখবো, তাহলে দেখো 5 আর 6তে কত 11, 11 আর 7 যোগ করে 18, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি 18 আর 2 শূন্য, তাহলে দেখো কত হচ্ছে 100 আর 5 হচ্ছে কত 500 টাকা, তাই না। আবার দেখো একইভাবে প্রথম বন্ধুর লোকসান হয়ে গেল, এবারে আমরা করব কি দ্বিতীয় বন্ধুর লোকসান। তাহলে আবার দেখো আমরা এখানে লিখবো এরকমভাবে, দ্বিতীয় বন্ধুর লোকসানের পরিমাণ। তাহলে কি রকম হবে, 1,800 টাকা তো টোটাল লোকসান হয়েছে, তার মধ্যে দ্বিতীয় বন্ধুর ভাগ কত, এই যে 6, নিচে কত লিখবো, এই যে 5 আর 6 যোগ করবো 11, 11 আর 7 যোগ করলে হবে কত 18, ঠিক আছে। তাহলে 18 এটাকে ভাগ করলে কত হবে 100, তাহলে 100 আর 6তে গুণ করলে কত 600 টাকা। তাহলে এই আমাদের হলো কি দ্বিতীয় বন্ধুর লোকসান। এইবারে আমরা কি করব তৃতীয় বন্ধুর লোকসান। তাহলে একইভাবে আমরা কি লিখব, তৃতীয়, ঠিক আছে, বন্ধুর লোকসানের পরিমাণ, ঠিক আছে। তাহলে দেখো কত হচ্ছে 1,800, তৃতীয় বন্ধু মানে কত 7, আর নিচে কত 18, তাহলে দেখো কত হচ্ছে 18 এটাকে ভাগ করলে কত হবে 100, তাহলে 100 আর 7 গুণ করলে কত হবে, হবে কিন্তু 700, পাশে আমরা কত লিখবো টাকা। তাহলে এই তো আমাদের হয়ে গেল, প্রথম বন্ধুর কত লোকসান জানতে চেয়েছে, পেয়ে গেলাম 500, দ্বিতীয় বন্ধুর 600, তৃতীয় বন্ধুর 700, ব্যাস হয়ে গেল এই অঙ্ক 4 দাগেরটা। এবারে আমরা চলে যাব 5 দাগের অঙ্কে। তাহলে দেখো এবারে আমরা করব 5 দাগের অঙ্কটা। কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে দীপু, রাবেয়া, মেঘা কত বলে দিয়েছে 6,500, 5,200 আর 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে তাদের কত টাকা লাভ হলো, 14,400 টাকা। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করলো, আর বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করলো। আচ্ছা, এতটা আমরা মাথায় একসাথে নেব না, তাহলে পুরো গুলিয়ে যাবে। শুধু আমরা এইটা দেখি যে ব্যবসাটা 3 জন মিলে করছে, সেই 3 জনের নাম কি বলে দিয়েছে দেখো, দীপু, রাবেয়া আর মেঘা। কে কত টাকা এনেছে সেটাও দেখো বলে দিয়েছে। একজন এনেছে কত 6,500, একজন 5,200, একজন 9,100। আচ্ছা, কিছু যে লাভ হচ্ছে 14,400। পুরো টাকাটাকে কিন্তু সমান ভাগে ভাগ করতে বলেনি, কিছুটা টাকা সমান ভাগে ভাগ করতে বলেছে, আর কিছুটা টাকা মূলধনের অনুপাতে ভাগ করতে বলেছে। মূলধনের অনুপাতে যখনই ভাগ করতে বলবে তাহলে আগে মূলধনের অনুপাতটা বের করতে হবে। তাহলে আগে আমরা এরকমভাবে লিখবো, হ্যাঁ দেখো, দীপু, তারপরের জনের নাম কি রয়েছে দেখো, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত, ও মেঘার কি লিখবো, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। তাহলে দেখি মূলধনের অনুপাত কত। তাহলে কে কত টাকা এনেছে দেখো, দীপু কত টাকা এনেছে দেখো, এটাও বলে দিয়েছে, পুরো পরিষ্কারভাবে সব বলে দিয়েছে। দীপু এনেছে 6,500, তারপরের জন্য এনেছে 5,200, 6,500 এনেছে দীপু, তারপরের জন্য এনেছে 5,200, তারপরের জন্য এনেছে কত দেখো বলেই দিয়েছে, কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 9,100, ঠিক আছে, এইটা কিন্তু বলে দিয়েছে। তার মানে তাহলে দেখো দীপু এনেছে কত 6,500, রাবেয়া এনেছে 5,200, মেঘা এনেছে 9,100। 3টে থেকেই দেখো 0 0, 2টো করে 0 দেখো বাদ যাবে, তাহলে থাকছে কত 65:52,
ইস্টু কত 91। আচ্ছা এই তিনজনই কার নামতাতে আসে বলো তো, বলো দেখি 13-র নামতাতে। তাহলে দেখো 13 5-এ কত হয় 65, 5 13 65, 4 13 52, তাই না, আর কি 7 13 91, বোঝা গেল। তাহলে তিনজনের মূলধনের অনুপাত হলো এইটা, বোঝা গেল। এবারে বলো তো মোট লাভ কত হয়েছে, টোটাল লাভ কত হয়েছে, তিনজনে তো ব্যবসা করেছে, তাহলে টোটাল লাভ কত হয়েছে দেখি। মোট লাভ দেখো আমি এখানে লিখছি, মোট লাভ কত হয়েছে, মোট লাভ দেখবে হয়েছে বলেই দিয়েছে 14,000 কত 400 টাকা, এই টাকাটা কিন্তু হয়েছে মোট লাভ। এবারে এই লাভটাকে কিছুটা, এই লাভের কিছুটা সমান ভাগে ভাগ করতে বলেছে, ঠিক আছে, আর বাকিটা এই অনুপাতে ভাগ করতে বলেছে। এবারে কতটা সমান ভাগে ভাগ করতে বলেছে বইতে দেখো, এবং দাগ দাও কিন্তু তোমরা দেখো বইতে কি বলে দিয়েছে, বলে দিয়েছে ওই লাভের মানে কি, ওই লাভের মানে এই তো লাভের, এই যে এই লাভের, ওই লাভের মানে এই লাভের, এই লাভের কি বলে দিয়েছে 2/3 অংশ, এই লাভের 2/3 অংশ সমান ভাগে ভাগ করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখি ওই লাভের মানে কি 14,400-র 2/3 অংশ, তাহলে দেখি তো 14,400 এর 2/3 অংশ অর্থাৎ 2/3 অংশ অর্থাৎ কত টাকা বলো তো। আবারও দেখো 14,400 এর 2/3 অংশ মানে কত টাকা দেখি তো, 14,400 তার 2/3 অংশ, এই যে 2/3, ঠিক আছে। 14,400 2/3 অংশ মানে আমাকে কি করতে হবে, 14,400-কে 2/3 দিয়ে, দেখবে এখানে একটা কথা লেখা রয়েছে দেখো 14,400 এর মানে কি বলতো, এর মানে হলো গুণ চিহ্ন। তোমরা দেখবে যখন সরল শিখেছিলে না ছোটবেলায় ক্লাস 6-এ ক্লাস 5-এ, তখন দেখবে একটা কথা ছিল এর মানে কি গুণ চিহ্ন। তাহলে 14,400 এর মানে গুণ চিহ্ন, তারপর 2/3, সেটাই দেখো করেছি 14,400 এর মানে কি গুণ চিহ্ন, তারপর 2/3, বোঝা গেল। তাহলে চলো কাটাকুটি করি, 3 একে 3, 3 দিয়ে এইটাকে যদি ভাগ করি কত হবে, এই 144-কে আমি যদি ভাগ করি তাহলে হবে কিন্তু 3 4-এ 12, 2 24, 3 8-এ 24, আর কি দুটো শূন্য এরকমভাবে কেটে যাবে, ওকে। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, 48 আর 2 গুণ করলে কত হবে 9,600, আর এখানে এই যে দুটো শূন্য এখানে বসে গেল 96, 48 আর 2 গুণ করলে 96, আর এই দুটো শূন্য কি হলো এখানে বসে গেল, তাহলে কত হচ্ছে 9,600 টাকা। তাহলে দেখো আমরা কি পেলাম, খুব ভালো করে দেখবে, আমাদের টোটাল লাভ কত হয়েছিল, মোট লাভ হয়েছিল কিন্তু 14,400। এই 14,400 এই লাভের 2/3 অংশ, ওই লাভের কি 2/3 অংশ, অর্থাৎ ওই লাভের 2/3 অংশ মানে হলো 14,400-র মধ্যে থেকে 9,600 টাকা, 14,400-র মধ্যে থেকে 9,600 টাকাকে কীরকম ভাগে ভাগ করতে বলেছে, কীরকম ভাগে ভাগ করতে বলেছে দেখো বলেই দিয়েছে অঙ্কের মধ্যে 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে, অর্থাৎ 14,400-র মধ্যে থেকে 9,600 টাকা কি করবে, এই তিনজন দীপু, রাবে আর মেঘা সমানভাবে পুরো ইকুয়ালি ভাগ করবে, ঠিক আছে, ইকুয়ালি ভাগ করবে। ইকুয়ালি যদি ভাগ করে না তাহলে এক একজন কত টাকা পাবে বলো তো, প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা আমরা চলো লিখে ফেলি। তাহলে দেখো আমরা এরকমভাবে লিখব 9,600 টাকা সমান ভাগে ভাগ করলে, সমান ভাগে ভাগ করলে, সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে কত পাবে দেখি তো, প্রত্যেকে পাবে কত পাবে, প্রত্যেকে কত টাকা করে পাবে, 9,600-কে যদি আমি তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, অর্থাৎ 9,600-কে আমি 3 দিয়ে ভাগ করব, করলে কত হচ্ছে 3 দিয়ে আমি যদি 9-কে ভাগ করি কত হবে 3, 3 দিয়ে আমি যদি 6-কে ভাগ করি কত হবে 2, আর এই দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ কত টাকা হচ্ছে, হচ্ছে কিন্তু 3,200 টাকা, ঠিক আছে। তাহলে আমি যদি 14,400 টাকার মধ্যে থেকে 9,600 টাকাটাকে সরিয়ে আনলাম, এনে তিনজনের মধ্যে আমি যদি ভাগ করে দিই তাহলে এক একজন কত টাকা করে পাবে 3,200 টাকা। তার মানে যে দীপুও পাবে কত 3,600, রাবেয়াও কত পাচ্ছে 3,600, আর মেঘাও কত পাচ্ছে, পাচ্ছে কিন্তু 3,600। আমি এরকমভাবে লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে, দীপুও পাবে 3,200, রাবেয়াও পাবে 3,200, এরকম ব্যাপার আর কি। আবার দেখো মেঘাও কত পাবে
3,200, বোঝা গেল? এরকম ব্যাপার। তাহলে দেখো টোটাল লাভ হয়েছে 14,400, তার মধ্যে এই টাকাটাকে কিন্তু অলরেডি তিনজনের মধ্যে হাফ হাফ সমান ভাগে ভাগ করে দেওয়া হয়ে গেছে। তাহলে এখনও দেখো কিছু টাকা তো পড়ে আছে, তাই না? 14,400 টোটাল লাভ হয়েছিল, তার মধ্যে 9,600 টাকা পুরো ভাগ করে দেওয়া হয়ে গেল। তাহলে এখনও কত টাকা পড়ে রয়েছে বলো তো? আমি যদি এখানে লিখি হবে 8, 9 রেখে 10, এখনও তাহলে 4,800 টাকা পড়ে আছে। এটাকে কিন্তু এখনও ভাগ করা হয়নি, সেটাকে কিন্তু এবারে ভাগ করতে হবেই। তাহলে আমি এখানে আগে লিখব বাকি লাভ। আর কত টাকা লাভ পড়ে আছে দেখি। বাকি লাভ টোটাল 14,400 টাকা লাভ হয়েছিল, তার মধ্যে 9,600 ডিস্ট্রিবিউট করে দিয়েছি তিনজনের মধ্যে, তাহলে 9,600 ভাগ করে দেওয়া হয়ে গেছে। তাহলে এখনও পড়ে রয়েছে কত? 4,800 টাকা। এবারে এই টাকাটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এবারে এই টাকাটাকে কিভাবে ভাগ করব? বইয়ে দাগ দেবে, বলেই দিয়েছে 2/3 অংশ বলেছে না সমান ভাগে। তারপরে দেখো কি বলে দিয়েছে, বাকি অংশকে মূলধনের অনুপাতে। বাকি অংশ এই যে দেখো লেখাই আছে বাকি লাভ, এইটা তাকে কিভাবে ভাগ করতে বলে দিয়েছে? মূলধনের অনুপাতে। অর্থাৎ এই যে মূলধনের অনুপাত 4:5:4:7, এই অনুপাতে কিন্তু ভাগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার এরকমভাবে লিখব। কি লিখব? দীপুর লভ্যাংশ বা দীপু পাবে। আমি যদি এরকমভাবে লিখি, দীপু পাবে কত টাকা পাবে? এই যে 4,800 টাকা এখনো ভাগ করা বাকি রয়েছে, এই 4,800-র মধ্যে কত পাবে? দীপুর ভাগ হলো কত? 5। তাহলে লিখবো 5। নিচে কত লিখবো? দেখো 5 আর 4 কত? 9, 9 আর 7 কত? 16, তাই না? তাহলে দেখো কাটাকুটি করলে কেমন হবে? 16 × 16, 16 × 3 = 48। আর এই দুটো শূন্যকে কেটে আমি এখানে লিখবো, তাহলে কত পাবো? 300 আর 5-এ 1,500 টাকা। ঠিক আছে, 1,500 টাকা পাবো। আবার দেখো যেমন দীপু পাবে কত বের করলাম, তাহলে ঠিক একইভাবে দীপুর পরের জনগুলোও তো করতে হবে। দীপুর পরে দেখো কে রয়েছে? রাবেয়া। দেখি তাহলে রাবেয়া কত পাবে? রাবেয়া কত পাবে দেখি তো। টোটাল 4,800 টাকাকে ভাগ করতে হবে, তার মধ্যে রাবেয়ার ভাগ কত? 4। দেখো রাবেয়ার ভাগ হলো 4, তাহলে এই লিখবো 4। নিচে কত লিখবো? সব কটাকে যোগ করে 5 আর 4 9, আর সাথে কত? 16। তাহলে কাটাকুটি করি, 16 × 16, 16, 3 × 48। দুটো শূন্যকে কেটে এখানে লিখে দিই, তাহলে 3 × 4 = 12, 1,200 টাকা। ঠিক আছে, এইবারে দেখো লাস্ট জন যে রয়েছে তার নাম কি? তার নাম হলো মেঘা। এবারে দেখি মেঘা কত পাবে। দেখি মেঘা পাবে কত? মেঘা পাবে ওই একইভাবে 4,800-র মধ্যে থেকে মেঘার ভাগ হলো কত? দেখো এখানে 7, আর নিচে কত? 16। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি? 16 × 16, এখানে কাটলে হচ্ছে 300। তাহলে 300 আর 7 গুণ করলে কত হবে? 2,100, তাই না? আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। তাহলে আবার আমি যদি প্রথম থেকে একবার রিপিট করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে খুব ভালো করে দেখো। প্রথমে কত টাকা টোটাল লাভ হয়েছিল? 14,400। বইয়ে বলে দিয়েছে 14,400-র মধ্যে থেকে 14,400-র 2/3 অংশকে সমান ভাগে ভাগ করতে। এবার 14,400-র 2/3 অংশ মানে কত সেটা তো আমি জানি না, সেটাকে দেখবো আমি বার করে নিয়েছিলাম এইখানে। দেখো 14,400-র কত 2/3 অংশ মানে কত বের করে নিয়েছিলাম, এই যে দেখো 9,600। ঠিক আছে, তাকে আমি সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে দেখো প্রত্যেকে কত করে পাচ্ছে? এই দেখো 3,200 করে পাচ্ছে। তারপরে আমরা কি করলাম? বাকি যতটুকুনি লাভ পড়ে রয়েছে, অর্থাৎ এই টাকাটা, ঠিক আছে 4,800, তাকে আমি কি করলাম? মূলধনের অনুপাতে ভাগ করলাম। তাহলে মূলধনের অনুপাতে ভাগ করলে দেখো প্রত্যেকে কত করে পাচ্ছে? এই দেখো প্রথম জন পাচ্ছে, দীপু পাচ্ছে এত, রাবেয়া পাচ্ছে এত, মেঘা পাচ্ছে এত। তাহলে এবারে জানতে চেয়েছে টোটাল কত টাকা পাচ্ছে, মানে দীপু টোটাল কত টাকা পাচ্ছে। দেখো দীপু প্রথমে পেয়েছিল কত? খুব ভালো করে দেখো 3,200, তারপর এখন আবার পেলো 1,500। তাহলে দীপু টোটাল কত টাকা পেলো বের করতে হবে। একইভাবে দেখো রাবেয়া প্রথমে কত পেয়েছিল? 3,200, তারপরে এক্ষুনি আবার পেলো কত? 1,200। তাহলে রাবেয়া টোটাল কত পেলো? মেঘা পেয়েছিল 3,200, আবার এক্ষুনি পেলো কত? 2,100। তাহলে টোটালও কত টাকা পেলো এইটা কিন্তু বের করতে হবে। তাহলে চলো সেটাকে আমরা বের করবো, ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমরা এরকমভাবে লিখবো, উত্তর বলে লিখবো। তাহলে দেখো দীপু, আমরা এরকমভাবে লিখছি দীপুর মোট লভ্যাংশ। দীপুর মোট লভ্যাংশ তাহলে ও দেখি টোটাল কত টাকা পাচ্ছে। দীপুর মোট লভ্যাংশ কত হচ্ছে? দেখো দীপু পেয়েছিল 3,200, ঠিক আছে,
তার সঙ্গে যোগ করব দীপু এখন কত পেল 1500। তাহলে দীপুর মোট লভ্যাংশ দেখি তো এখন কত হচ্ছে, যোগ করে হচ্ছে দুটো এখানে 0, 5 আর 2 কত হচ্ছে 7, 1 আর 3 হচ্ছে 4, এই এত টাকা। দীপুর মোট লভ্যাংশ এত টাকা। এইবারে দীপু তো হয়ে গেল, দীপুর পরে এবারে কে লিখবো, দীপু হয়ে গেল, দীপুর পরের জন রয়েছে রাবেয়া। তাহলে চলো এবারে আমরা লিখব রাবেয়ার মোট মূলধন, রাবেয়ার মোট লভ্যাংশ, সরি মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ ঠিক আছে কত হচ্ছে দেখি। তাহলে দেখো রাবেয়ার মোট লভ্যাংশ কত, দেখো রাবেয়া এমনিতেই পেয়েছিল 3200 প্রথম যখন ভাগটা হয়েছিল, আর এখন দেখো রাবেয়া কত পাচ্ছে, এই দেখো এখন রাবেয়া পাচ্ছে 1200। তাহলে দেখি রাবেয়ার মোট লভ্যাংশ কত হচ্ছে, দেখো দুটো শূন্য বসে যাবে, আর এখানে দেখো 2 আর 2 কত হচ্ছে 4, আর 1 আর 3 কত হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 4400 টাকা। বোঝা গেল। আর লাস্ট যেজন রয়েছে তার নাম কি, তার নাম হলো মেঘা, তাই তো। তাহলে এখানে আমরা লিখব কি মেঘা, মেঘার মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ। তাহলে মেঘার মোট লভ্যাংশ কত হবে, তাহলে দেখো মেঘার মোট লভ্যাংশ কত হবে, দেখো এখানে জায়গা নেই বলে আমি এই জায়গাটাতে করছি, খুব ভালো করে দেখবে। মেঘা প্রথমে দেখো এখানে কত পেয়েছিল 3200, ঠিক আছে, আর এখন দেখো মেঘা কত পেয়েছে দেখো 2100। তাহলে দেখি মেঘার মোট লভ্যাংশ কত হচ্ছে, এটা এইখানে করতে হবে, জায়গা নেই বলে আমি এখানে করছি, ঠিক আছে। তাহলে দেখো হচ্ছে দুটো শূন্য, 1 আর 2 হবে কত 3, 2 আর 3 কত হবে 5, মানে 5300 টাকা। তাহলে এই হয়ে গেল কিন্তু অ্যান্সার। তাহলে দেখো আমরা দীপু টোটাল কত পাবে, এইটা হলো অ্যান্সার, দীপু টোটাল কত পাবে 4700, এটা হলো অ্যান্সার। রাবেয়া টোটাল কত পাচ্ছে, এই যে রাবেয়া টোটাল কত পাচ্ছে 4400, এটা হলো অ্যান্সার। আর মেঘা, মেঘা টোটাল কত পাচ্ছে 5300, এটা হলো কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ। তো দেখো এবারে আমরা করব 6 দাগের অঙ্কটা। কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে 3 বন্ধু যথাক্রমে 8000, 10000, 12000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথমে কি বলে দিয়েছে, টাকা ধার নিয়েছে। আচ্ছা টাকা ধার নিয়েছে, কে কত টাকা করে, কিছু টাকা ধার নিয়েছে এবং কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, ঠিক আছে। এরকমভাবে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু কে কত টাকা করে এনেছে ব্যবসার জন্য সেটাও দেখো বলে দিয়েছে। প্রথম বন্ধু এনেছে 8000, তারপরের বন্ধু এনেছে 10,000 এবং তারপরের বন্ধু এনেছে কত 12,000। তাহলে প্রথমেই আমরা আচ্ছা এইরকমভাবে 8000, 10,000, 12,000 এনেছে, আর লাভ হলে সেই লাভটাকে কীরকমভাবে ওরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে সেটাও দেখবে বলে দিয়েছে কিন্তু মূলধনের অনুপাতে, মানে যে যত টাকা এনেছে সে তত বেশি টাকা লাভ হিসেবে বাড়ি নিয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই লিখব কি 3 বন্ধুর মূলধনের অনুপাত, প্রথমেই আমরা লিখব কি 3 বন্ধুর কি লিখব মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের কি লিখবো অনুপাত, ঠিক আছে, মানে কোন বন্ধু কত টাকা বাড়ি থেকে এনেছে আমরা দেখি। তাহলে দেখো প্রথম বন্ধু বাড়ি থেকে যদিও আনেনি, টাকাগুলো কোথা থেকে এনেছে, কিছু টাকা ধার করেছে আর কিছু টাকা ব্যাংক থেকে এনেছে। টোটাল এরকমভাবে প্রথম বন্ধু কত টাকা এনেছে, প্রথম বন্ধু এনেছে 8000 টাকা। তাহলে দেখো প্রথম বন্ধু এনেছে কত 8000, দ্বিতীয় বন্ধু এনেছে কত 10,000, দেখো দ্বিতীয় বন্ধু এনেছে 10,000 এবং তৃতীয় বন্ধু কত টাকা এনেছে 12,000, ঠিক আছে, বোঝা গেল। এইবারে দেখো আমরা কি করব, শূন্যগুলোকে কাটবো। দেখো এখান থেকে 3টে শূন্য কেটে যাবে, এখান থেকে 3টে শূন্য কেটে যাবে, এখান থেকে 3টে শূন্য কেটে যাবে। তাহলে দেখো থাকছে কত 8, আর এখানে দেখো থাকছে কত 10, তারপরে দেখো এইখানে দেখো থাকছে কত 12, ঠিক আছে। এবার 8, 10, 12কে আবার কি দিয়ে কাটাকুটি করা যায়, 2 দিয়ে। দেখো 2 দিয়ে আমি যদি 8কে ভাগ করি কত হবে 4, 2 দিয়ে যদি আমি 10কে ভাগ করি কত হবে 5, 2 দিয়ে যদি আমি 12কে ভাগ করি কত হবে 6। তাহলে 3 জনের মূলধনের অনুপাত কত কত আমরা পেলাম 4:5:6, ঠিক আছে। এইবারে দেখো বছরের শেষে কত টাকা দেখো লাভ হয়েছে, দেখো বলেই দিয়েছে 13,500 টাকা, সরি 400 টাকা। তাহলে মোট লাভ কত, মোট লাভ হয়েছে
মোট লাভ হয়েছে কত টাকা বলেই দিয়েছে, মোট লাভ কত হয়েছে 13,400 টাকা, তাই তো? এটাই বলে দিয়েছে কি মোট লাভ। এইবারে দেখো এই লাভটা কিন্তু নিজেদের মধ্যে এখন ওরা ভাগাভাগি করবে না। ওরা তো এই যে টাকাগুলোকে এনেছিল, প্রথম বন্ধু 8,000, দ্বিতীয় বন্ধু 10,000, তৃতীয় বন্ধু 12,000, এই যে টাকাগুলো এনেছিল না, ওরা কিভাবে এনেছিল বলো তো? সব ব্যাংক থেকে লোন নিয়ে এনেছিল, ব্যাংক থেকে সব ধার নিয়ে এসেছিল। এবারে যখনই ওদের ব্যবসায় লাভ হচ্ছে, ওরা কি করবে? ব্যাংকে কিছু কিছু করে কিস্তি শোধ করবে, কিছু কিছু ভাবে ইনস্টলমেন্ট হিসেবে ওরা টাকা শোধ করবে, ঠিক আছে? এরকম কিন্তু ওরা কথা দিয়েছিল ব্যাংকে, ব্যাংকের লোককে ওরা কথা দিয়েছিল। ওরা তো টাকাগুলো ধার নিয়ে এসেছিল, এই টাকাগুলো ওরা কিভাবে শোধ করবে? যেই ব্যবসাতে লাভ হবে সেই লাভ থেকে প্রত্যেক বছর 5,000 টাকা করে শোধ করবে। তাহলে দেখো ওদের ব্যবসাতে লাভ হয়েছে কত 13,400, সেখান থেকে ওরা 5,000 টাকা কি করবে? আগে ব্যাংকে শোধ করবে, ব্যাংককে আগে শোধ করবে। তাহলে দেখো আমরা এরকমভাবে লিখবো, ব্যাংককে 5,000 টাকা শোধ করলে, ব্যাংককে 5,000 টাকা শোধ করলে অবশিষ্ট লাভ, অবশিষ্ট লাভ বা অবশিষ্ট লাভের পরিমাণ যদি আমি লিখি, অবশিষ্ট লাভের পরিমাণ, তাহলে বাকি লাভের পরিমাণ দেখো কত হবে? ছিল 13,500, 13,400 টাকা লাভ হয়েছিল, সেখান থেকে 5,000 টাকা ব্যাংকে শোধ করে দিচ্ছে 5,000 টাকা। তাহলে দেখো এখান থেকে যদি 13,400 থেকে 5,000কে বিয়োগ করি, তাহলে আমরা পাবো কত? 8,400 টাকা। তাহলে ব্যাংকে টাকা শোধ করে দেওয়ার পরে, ব্যাংকে 5,000 টাকা শোধ করে দেওয়ার পরে আর হাতে কত টাকা পড়ে রয়েছে? এই তিনজন বন্ধুর হাতে পড়ে রয়েছে 8,400। এবারে এই 8,400কে ওরা কিভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে সেটা তো বইতেই স্পষ্টভাবে বলে দিয়েছে, তোমরা দাগ দিয়ে নিতে পারো। বলে দিয়েছে 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাত মানে কি? যে যত টাকা বাড়ি থেকে এনেছে সে সেরকম টাকা বাড়ি নিয়ে যাবে, বোঝা গেল? এই মূলধনের অনুপাত দেখে আমি 12 করে নিয়েছি, এই অনুপাতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তাহলে চলো আমরা প্রথমেই এরকমভাবে লিখবো যে প্রথম বন্ধু পাবে, বা প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ, এরকমভাবে লিখবো, প্রথম বন্ধুর লভ্যাংশ। দেখো আমি এরকমভাবে লিখছি, প্রথম বন্ধুর লভ্যাংশ কত পাবে? প্রথম বন্ধুর 8,400 টাকা হলো টোটাল লাভ হয়েছে, তার মধ্যে প্রথম বন্ধুর ভাগ কত? 4, ঠিক আছে 4 লিখবো। নিচে কত লিখবো? 4, এই 4 আর 5 কত? 9, তাই তো? 4 আর 5 9, 9 আর 6তে কত হবে? হবে কিন্তু 15, ঠিক আছে? তাহলে দেখো 15 দিয়ে আমরা কাটাকুটি করবো, 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 15 দিয়ে এই পুরোটাকে দেখি তো ভাগ করলে কত হচ্ছে। দেখো আমি যদি 15 দিয়ে এই পুরোটাকে ভাগ করি, 8,400কে যদি আমি 15 দিয়ে ভাগ করি কত হবে? 5 15, 15 5 হবে কত? 75, তাই তো? 15 5 হবে 75। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 9, উপর থেকে 0 নামবে 90, 15 6 হলো 90, আর এই শূন্যটাকে এখানে বসিয়ে দেবো, কত হচ্ছে? 560। তাহলে আমরা কত পাচ্ছি? 560। এবার এই 560-এর সঙ্গে আমরা গুণ করব। কত গুণ করব? খুব ভালো করে দেখবে, 560 আর 4কে গুণ করব। গুণ করলে কত হবে? 560 আর 4কে যদি আমি গুণ করি, 4 0 0, 4 6 24, 4 হাতে রয়েছে 2, 4 5 20 আর 2 কত? 22। তাহলে এখানে দেখো হচ্ছে কত? 2240 টাকা, ঠিক আছে? তাহলে প্রথম বন্ধু কত টাকা পাবে? পাবে কিন্তু 2240 টাকা। এইবারে একইভাবে দ্বিতীয় বন্ধু, এবারে আমরা কি লিখব? দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? এই 8,400, তার মধ্যে দ্বিতীয় বন্ধুর ভাগ কত? দ্বিতীয় বন্ধু হলো 5, তাহলে নিচে কত লিখবো? 15, সবকটাকে যোগ করে। আবার চলো কাটাকুটি করি, 15কে 15, এই পুরোটাকে ভাগ করলে কত হবে? 560, করাই তো আছে এখানে, তাই না? দেখো 5 0 0, 5 6 30-এর 0 হাতে রয়েছে কত? 3, 5 5 25, আর 3 কত হবে? 28। তাহলে কত হলো? 2,800 টাকা। একইভাবে আবার দেখো এখানে তৃতীয় বন্ধু, এবারে দেখো এখানে কত হচ্ছে? তৃতীয় বন্ধুর, দেখো তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? 8,400। তাহলে তৃতীয় বন্ধুর ভাগ কত? এখানে দেখো 6, তাহলে এখানে হচ্ছে 6, আর এখানে দেখো কত হচ্ছে? 15। তাহলে দেখো 15-কে 15, এই পুরোটাকে কাটলে কত হবে? 560। তাহলে 6 দিয়ে গুণ করবো, 6 0 0, 6 6 36-এর কত? 6 হাতে রয়েছে কত? 3, 6 5 30, আর 3 কত? 33, এই এত টাকা।
তাহলে এই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। শুধু জানতে চেয়েছে প্রত্যেক বন্ধু কত করে লভ্যাংশ পাবে। তাহলে এই আমরা তো পেয়ে গেলাম যে প্রত্যেক বন্ধু কত করে লভ্যাংশ পাবে। আমি যদি এই জায়গাগুলোকে মুছে দিই তাহলে এইগুলোই হলো দেখো অ্যান্সার। প্রথম বন্ধুর লভ্যাংশ এই টাকাটা, প্রথম বন্ধুর লভ্যাংশ এই যে 2240, তারপরের বন্ধুর লভ্যাংশ হলো 2800, তারপরের বন্ধুর লভ্যাংশ হলো এইটা। বোঝা গেল? এই হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের 6-এর দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা যাব 7-এর দাগের অঙ্কে। তো দেখো এবারে আমরা চলে যাব 7-এর দাগের অঙ্কে। তো দেখো 7-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 6000, 8000 এবং 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেছে। ঠিক আছে, 2 বছর পরে হিসাব করে দেখা গেল সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। তাহলে বলে দিয়েছে এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে। তাহলে খুব ভালো করে দেখো, 3 জন বন্ধু ব্যবসা করবে কিন্তু হাতে টাকা নেই। তাহলে ওরা কি করেছে, ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে। কত টাকা ধার নিয়েছে? প্রথম বন্ধু নিয়েছে 6000, দ্বিতীয় বন্ধু 8000 এবং তৃতীয় বন্ধু নিয়েছে কিন্তু 5000 টাকা ধার নিয়েছে। ব্যবসা করেছে, ব্যবসার শেষে কত লাভ হয়েছে? 30,400 টাকা। এবার এই লাভটাকে ওরা কিভাবে ভাগ করে নেবে? বইয়ের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে, দাগ দেবে, বলেই দিয়েছে মূলধনের অনুপাতে ভাগ করে নিতে। তাহলে আগে মূলধনের অনুপাতটা আমি বার করব। তাহলে প্রথমেই কি লিখব, যে 3 বন্ধুর মূলধনের অনুপাত। প্রথমেই আমরা লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত। ঠিক আছে, 3 বন্ধুর মূলধনের অনুপাত। এবারে দেখি কোন বন্ধু বাড়ি থেকে কত টাকা এনেছে। বাড়ি থেকে কিন্তু কেউ টাকা আনেনি, যদিও কথাটা আমি ভুল বললাম, সবাই কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করেছে। কে কীরকম টাকা ধার করেছে দেখি তো। প্রথম বন্ধু 6, তারপরের বন্ধু 8, তারপরের বন্ধু 5। প্রথম বন্ধু করেছে কত? 6000 টাকা ব্যাংক থেকে ধার করেছে। দ্বিতীয় বন্ধু করেছে 8000 টাকা এবং তৃতীয় বন্ধু কত টাকা ধার করেছে? 5000 টাকা। এগুলো কিন্তু টাকা ধার করে এনেছে, কারোর কিন্তু বাড়িতে টাকা ছিল না। আচ্ছা, 3টে শূন্য কাটি, এখান থেকে 3টে শূন্য কাটবো, এখান থেকে 3টে শূন্য কাটবো, এখান থেকে 3টে শূন্য কাটবো, কাটলে এখানে কি পড়ে থাকছে? 6:8:5। ঠিক আছে, এবারে এই অনুপাতে কি করবে, যে লাভ হয়েছে সেই লাভটাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। লাভের পরিমাণ কত সেটাও দেখো বলে দিয়েছে। তাহলে দেখো আমি এখানে লিখছি মোট লাভ। মোট লাভ দেখো এই বইয়ের মধ্যে কত বলে দিয়েছে? 30,400 টাকা। এইটা হয়েছে লাভ। ঠিক আছে, এই লাভটাকে কি করবে? এই অনুপাতে ভাগাভাগি করে নেবে। তাহলে চলো ভাগাভাগি করে দিই 30,400 টাকাকে। তাহলে দেখো 30,400 টাকাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করিয়ে দেবো। তাহলে এখানে এরকমভাবে লিখবো, প্রথম বন্ধুর লভ্যাংশ। প্রথম বন্ধুর লভ্যাংশ। প্রথম বন্ধুর লভ্যাংশ। তাহলে দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? 30,400 টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। প্রথম বন্ধুর ভাগ কত? 6। তাহলে এখানে লিখবো 6। নিচে কত লিখবো? 6 আর 8 কত? 14। 14 আর 5 কত? 19। তাই তো? তাহলে চলো কাটাকুটি করি। 19 একে 19, এই পুরোটাকে 19 দিয়ে ভাগ করলে দেখি তো কত হয়। 30,400কে আমি যদি 19 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 19 একে 19, বিয়োগ করলে কত? 11, ওপর থেকে নামবে কত? 4। ঠিক আছে, 19 6তে দেখি তো কত হচ্ছে? 6 9 54, 4 হাতে কত রয়েছে? 5। 6 একে 6 আর 5 11। তাহলে দেখো 19 6তে কত হচ্ছে? 114। আর এই দুটো শূন্য এখানে বসে যাবে, তাহলে কত হচ্ছে? 1600। তাহলে এখানে হচ্ছে কত? হবে কিন্তু 1600। তাহলে দেখো 16 আর 6কে আমি যদি গুণ করি হবে কত? 96। আর এই দুটো শূন্য এখানে বসে যাচ্ছে, তাহলে হলো কত? 9600। প্রথম বন্ধুর ভাগ কত? 9600। চলো এবারে দ্বিতীয় বন্ধু দেখি কত পাবে। দ্বিতীয় বন্ধু, তাহলে দেখো আমি এখানে লিখবো কি? দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। তাহলে ওই একইভাবে 30,400কে তো আমি ভাগ করে দেবো না। দ্বিতীয় বন্ধুর ভাগ কত? 8। ওপরে লিখবো 8, নিচে কত লিখবো? এই যে 6 আর 8 কত? 14 আর 5 কত? 19। তাই না? তাহলে দেখো এখানে 19 একে 19, এইটাকে কাটলে কত হবে? 1600 হবে। তাহলে 16 আর 8 কত হবে? 8 6 48, 8 হাতে রয়েছে 4, 8 একে 8 আর 4 12। তাহলে এখানে দুটো শূন্য, এই দুটো শূন্যকে এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। তারপরে দেখবো তৃতীয় বন্ধুর ভাগ কত হচ্ছে। তৃতীয় বন্ধুর কত টাকা লভ্যাংশ হচ্ছে দেখি তো। দেখো আমি এখানে লিখছি কি? তৃতীয় বন্ধুর লভ্যাংশ। এবারে লিখবো তৃতীয় বন্ধুর লভ্যাংশ। ওই একইভাবে 30,400,
তার মধ্যে তৃতীয় বন্ধু মানে কত 5, একইভাবে 19, তাহলে এখানে কত হচ্ছে 19 একে 19, এইটাকে পুরো কাটলে কত হবে 1600, তাহলে 5 কত হচ্ছে 80, আর দুটো শূন্য বসে যাবে, বোঝা গেল। তাহলে এই আমাদের কিন্তু হয়ে গেল অঙ্কের কিছুটা শেষ। তাহলে বলো প্রথম বন্ধুর ভাগে কত টাকা পেলো, প্রথম বন্ধু কত টাকা পেলো 9600। আচ্ছা এই টাকাটা কি করবে, ও এই টাকাটা নিয়েও কি করবে? দেখো এই তিনজন বন্ধু কিন্তু কেউ বাড়ি থেকে টাকা আনেনি, কি করেছে ব্যাংক থেকে ধার নিয়েছে। প্রথম বন্ধু কত টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিল 6000 টাকা, তাহলে ও যেই লাভ করলো 9600, তাহলে ওর প্রথম কাজ কি হবে, ব্যাংকে ও যে টাকা যতটুকুনি টাকা ধার নিয়েছিল ততটুকুনি টাকাকে শোধ করে দেওয়া, এটাই তো ওর কাজ হবে, তাই না? 9600 থেকে ও 6000 টাকা কি করবে শোধ করবে, ঠিক আছে। একইভাবে দ্বিতীয় বন্ধু কত ধার নিয়েছিল 8000, দ্বিতীয় বন্ধুর লাভ হয়েছে কত 12400, এই 12400-র মধ্যে থেকে দ্বিতীয় বন্ধু কি করবে, নিজে যে যতটুকুনি টাকা ধার নিয়েছিল সেই টাকাটাকে শোধ করবে, একইভাবে তৃতীয় বন্ধুও তাই করবে, বোঝা গেল। তাহলে এখানে আবার আমরা কি লিখবো দেখো খুব ভালো করে, তাহলে বুঝতে পারলে। তাহলে এবারে আমরা দেখব যে প্রথম বন্ধুর হাতে কত টাকা থাকছে, দ্বিতীয় বন্ধুর হাতে কত টাকা থাকছে, এগুলো দেখি, ঠিক আছে। দেখো তাহলে আমি এখানে লিখছি কি প্রথম বন্ধুর হাতে থাকবে, প্রথম বন্ধুর হাতে কি থাকবে, কত টাকা থাকবে তোমরাই বলো, প্রথম বন্ধুর হাতে কত টাকা থাকবে। প্রথম বন্ধুর হাতে থাকবে কত 9600 লাভ হয়েছে, তার মধ্যে থেকে শোধ করে দিচ্ছে কত টাকা 6000 টাকা, তাহলে প্রথম বন্ধুর হাতে থাকছে কত 3600 টাকা, এই টাকাটা কিন্তু থাকছে কি প্রথম বন্ধুর হাতে, ঠিক আছে। এবারে দেখবো দ্বিতীয় বন্ধুর হাতে কত থাকছে, তাহলে দেখো একইভাবে আমরা লিখবো কি দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে কত টাকা, তাহলে দেখো দ্বিতীয় বন্ধু কত টাকা ইনকাম করেছে 800, সেখান থেকে শোধ করবে কত টাকা 8000 টাকা, তাহলে শোধ করে দিলে কত টাকা থাকছে 12800, তো সেখান থেকে 8000 শোধ করে দিলে থাকবে কত 4800 টাকা। এবার দেখো তৃতীয় বন্ধুর হাতে কত টাকা থাকবে দেখি, তৃতীয় বন্ধুর হাতে তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, তৃতীয় বন্ধুর হাতে থাকবে, তৃতীয় বন্ধু কত টাকা ইনকাম করেছে 8000 টাকা, সেখান থেকে শোধ করবে কত, সেখান থেকে শোধ করবে এই দেখো 5000, তাহলে 5000 যদি শোধ করে দেয় তাহলে হাতে থাকবে কত, থাকবে কিন্তু 3000 টাকা, তাই না? 3000 টাকা হাতে থাকবে। তাহলে দেখো প্রথম বন্ধুর হাতে রয়েছে কত 3600, দ্বিতীয় বন্ধুর হাতে 4800 এবং 3 নম্বর বন্ধুর হাতে 3000 টাকা। এই ব্যাংকের টাকাও সব শোধ হয়ে গেল, আর হাতে এই টাকাগুলো পড়ে রয়েছে। এবারে অ্যান্সারে কি জানতে চাইছি, দুটো উত্তর, তিনজন বন্ধুর হাতে কত কত টাকা থাকবে আমরা পেয়ে গেছি। প্রথম বন্ধুর হাতে থাকবে 3600, তারপরের বন্ধুর হাতে এইটা, তারপরের বন্ধুর হাতে এইটা। এইবারে জানতে কি চেয়েছে, লাস্ট প্রশ্ন, তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে। দেখো বলে দিয়েছে উত্তর আমরা যদি লিখি, তাদের হাতে, যদি আমি লিখি তাদের হাতে থাকা, তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে, টাকার অনুপাত, তাদের হাতে থাকা টাকার অনুপাত। তাহলে দেখো তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে, প্রথম জনের হাতে থাকছে কত 3600, দ্বিতীয় জনের হাতে থাকছে কত 4800 এবং তৃতীয় জনের হাতে থাকছে কত 3000। কাটাকুটি করব, এখান থেকে দেখো দুটো শূন্য বাদ, এখান থেকে দুটো শূন্য বাদ, এখান থেকে দুটো শূন্য বাদ, তাহলে পড়ে থাকছে কত 36:48:30। আচ্ছা তিনজনকেই কি দিয়ে কাটাকুটি করা যায়, দেখো তোমরাই বলো তিনজনকে কি দিয়ে কাটাকুটি করা যায় বলো তো, 6 দিয়ে। তাহলে দেখো 6 দিয়ে আমি যদি 36কে ভাগ করি তাহলে কত পাবো 6 দিয়ে যদি আমি 48কে ভাগ করি কত হবে 6 8 48, আর 6 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 6 5 30। তাহলে এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। অ্যান্সার তিনজনের হাতে থাকা টাকার অনুপাত কত হচ্ছে, হচ্ছে কিন্তু এইটা 6:8:5। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 7 দাগের অঙ্কটা কমপ্লিট। তো দেখো এবারে আমরা করব এই ভিডিওর লাস্ট অঙ্ক এবং সবথেকে ইম্পর্ট্যান্ট অঙ্ক 8 দাগেরটা। দেখো 8 দাগে কি বলে দিয়েছে, 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1.5 লক্ষ এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলো। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন, ঠিক আছে। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি।
তাহলে দেখো তিনজন বন্ধু রয়েছে, খুব ভালো করে বুঝবে, তিনজন বন্ধু রয়েছে, তিনজন বন্ধু মিলে একটা বাস কিনেছে, ঠিক আছে, এবং সেই বাসে এই তো ভাবো তিনজন বন্ধু, আমি এরকমভাবে যদি করি তিনজন বন্ধু, ঠিক আছে, তিনজন এরকম বন্ধু রয়েছে, প্রথমজন হয়েছে ড্রাইভার এবং তারপরে এরা দুজন হয়েছে কি কন্ডাক্টর, ঠিক আছে। প্রথম বন্ধু বাড়ি থেকে কত টাকা এনেছে? প্রথম বন্ধু বাড়ি থেকে এনেছে কিন্তু 1,20,000, তারপরের জন এনেছে 1,50,000, তারপরের জন এনেছে 1,10,000। লাভ কত হয়েছে? কোনো একটা মাসে লাভ হয়েছে 29,260 টাকা। এই টাকাটা 29,260 টাকাকে কিছুটা অংশ 29,260 টাকা লাভ হয়েছে, বুঝলে, 29,260। এই 29,260-এর 2/5 অংশ, খুব ভালো করে দেখবে, হ্যাঁ 2/5 অংশকে কি বলে দিয়েছে? একটা অনুপাতে ভাগ করতে বলেছে, 3:2:2, ঠিক আছে। এই টাকাটার তার মানে কিছুটা অংশকে অনুপাতে ভাগ করতে বলেছে 3:2:2 এবং বাকি টাকাটাকে কি বলেছে? মূলধনের অনুপাতে ভাগ করতে। এইবারে এই যে 29,260 তার 2/5 অংশ মানে কত সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? তাহলে দেখো এই টাকাটার 2/5 অংশ মানে কত? তাহলে আমি যদি এখানে এরকমভাবে লিখি 29,260 টাকার 29,260 টাকার কত 2/5 অংশ, অর্থাৎ কত টাকা? 29,260 টাকার 2/5 অংশ মানে কত টাকা? কি করে বের করব আমরা? 29,260 টাকাকে কি করব? 2/5 দিয়ে কি করব আমরা? গুণ করব, ঠিক আছে, 2/5 দিয়ে কি করব? গুণ করব। তাহলে দেখো 5 দিয়ে আমরা এই পুরোটাকে যদি ভাগ করি তাহলে কত হবে দেখি তো? 29,260 তাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হবে? 5 5 25, বিয়োগ করলে কত হবে? 4 2 42, 5 8 কত হচ্ছে? 40, 2 ওপর থেকে নামবে 6, আবার কত হচ্ছে? 5 5 25, 1 ওপর থেকে 10, 5 2 10। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? 5,852। তাহলে এই পুরোটাকে ভাগ করলে কত হবে? 5,852, ঠিক আছে। আর এই 5,852 সঙ্গে আমরা কি করব? 5 দিয়ে তো এটাকে ভাগ করলাম, এবার এই 5,852 সঙ্গে আমরা 2কে গুণ করব। করলে আমরা কত পাবো? 2কে যদি আমি গুণ করি তাহলে এখানে দেখো কত হচ্ছে, এখানে এই গুণটাকে করে দিচ্ছি, 2 2 4, 2 5 10 শূন্য, হাতে রয়েছে 1, 2 8 16 আর 1 17 7, আবার হাতে রয়েছে 1, 2 5 10 আর 1 11, তাহলে কত হচ্ছে? 11,704, ঠিক আছে। তাহলে এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা ব্যাপারটা মানে গল্পের আকারে পুরো বুঝবে, তাহলে কিন্তু দেখবে তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে, পুরো গল্পের আকারে কিন্তু বুঝবে। হ্যাঁ দেখো অঙ্কের মধ্যে কি বলে দিয়েছিল? তিনজন বন্ধু মিলে ব্যবসা করছে, আর ব্যবসা করবার শেষে লাভ কত হয়েছে? 29,260 টাকা। কত হচ্ছে? 29,260। এই 29,260-এর কত অংশ বলে দিয়েছে? এই 29,260-এর 2/5 অংশ, 2/5 অংশকে ভাগ করতে বলেছে কোন অনুপাতে? খুব ভালো করে মনে রাখবে, 3:2:2, এই অনুপাতে ভাগ করতে বলেছে। কিন্তু এই 29,260-এর 2/5 অংশ মানে কত? কত এই 2/5 অংশ মানে কত বলো তো? 29,260-এর 2/5 অংশ মানে হলো কত? 11,704, ঠিক আছে। তাহলে কোনো একটা বাক্সের মধ্যে ভাবো এই 29,260 টাকা রয়েছে, ভাবো ভাবো এরা তো বাস চালাচ্ছে না, তিনজন বন্ধু মিলে কি করছে? বাস ড্রাইভারি করছে, বাস চালাচ্ছে। তো ভাবো বাস টাস চালিয়ে মাসের শেষে যে টাকাটা ইনকাম হয়েছে মানে 29,260, সেটাকে ভাবো একটা বাক্সের মধ্যে করে এনেছে, একটা পুটলি বা ঝোলার মধ্যে করে এনেছে। তো সেই ঝোলার মধ্যে কত রয়েছে? 29,260। এবারে সেই 29,260-এর মধ্যে থেকে, সেই ঝোলার মধ্যে থেকে এই টাকাটাকে বের করে নিলাম, কত? 11,704। এই টাকাটাকে কি করলাম? বের করে নিলাম। এবং এই টাকাটাকে কিভাবে ভাগ করতে বলেছে? এই টাকাটাকে কি রকম ভাবে ভাগ করতে বলেছে? বলেছে কিন্তু 3:2:2, এই অনুপাতে ভাগ করতে বলেছে। তাহলে আমি কি করলাম? একটা ঝোলার মধ্যে এই টাকাটা ছিল, সেই ঝোলা থেকে আমি কত টাকা বের করে আনলাম? সেই ঝোলা থেকে আমি বের করে নিলাম 11,704, এবং এই ঝোলার মধ্যে থেকে বের করে নিলাম যে টাকাটাকে, সেই টাকাটাকে আমি এখন কোন অনুপাতে ভাগ করব? 3:2:2, কারণ এটা বলেই দিয়েছে যে 29,260 টাকার 2/5 অংশ মানে 11,704-কে এই অনুপাতে ভাগ করতে, তাই তো? তাহলে চলো আমরা এবারে লিখবো, কি লিখবো দেখো,
11,000, তাহলে আমি দেখো এবার এখান থেকে কি লিখবো, 11,704 টাকাকে, ঠিক আছে, 3:2:2 অনুপাতে ভাগ করলে, প্রত্যেকে পাবে। দেখি তাহলে প্রত্যেকে এবারে কত করে পাবে, প্রত্যেকে পাবে, তাহলে দেখি কে কত করে পাচ্ছে। প্রত্যেকে পাবে, দেখি তাহলে কে কত করে পাচ্ছে। প্রথম বন্ধু দেখি আগে কত পাচ্ছে। তাহলে দেখো আমি এখানে লিখবো কি, প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু যে ড্রাইভারি করছে আর কি, প্রথম বন্ধু পাবে কত পাবে, কোন টাকাটাকে ভাগ করছি, 11,704 তাকে ভাগ করছি। প্রথম বন্ধুর ভাগ কত, 3, এখানে 3 লিখবো। নিচে কত লিখবো, 3 আর 2 কত, 5 আর 2 কত, 7, তাই তো। তাহলে চলো 7 দিয়ে কাটাকুটি করব, ঠিক আছে, 7 একে 7, 7 দিয়ে দেখি তো এই পুরোটাকে ভাগ করলে কত হচ্ছে। পুরোটাকে ভাগ করি, হ্যাঁ, 11,704কে ভাগ করি। তাহলে দেখি 11,704কে আমি যদি ভাগ করি 7 দিয়ে, তাহলে দেখি কত হচ্ছে, 7 একে 7, বিয়োগ করলে 4, 47, 7 6 42, বিয়োগ করলে এখানে দেখো কত হচ্ছে, 5, ওপর থেকে নামবে 0, 7 7 কত 49, বিয়োগ করলে 1, ওপর থেকে নামবে 4, 7 2 14, তাহলে দেখো কত হচ্ছে, 1672, তাই তো। তাহলে হচ্ছে কত, 1672, এটাকে কাটাকুটি করলে হচ্ছে কত, 1672। তাহলে এবার 3 দিয়ে গুণ করবে এই 1672কে, 3 2 দেখো কত হবে, 6, 3 7 21, 1 হাতে কত থাকছে, 2, আবার দেখো 3 6 18 আর 2 কত, 20, 0 হাতে কত রয়েছে, 2, 3 একে 3 আর 2 5, 3 একে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 5, তাহলে কত পাচ্ছি, 5,016 টাকা। একইভাবে এবারে আমরা কি লিখবো, প্রথম বন্ধু তো হয়ে গেল, এবারে আমরা কি লিখবো, দ্বিতীয় বন্ধু। তাহলে দেখি দ্বিতীয় বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু, তাহলে দেখো আমরা লিখবো দ্বিতীয় বন্ধু কত পাবে, ওই একইভাবে 11,704কে গুণ করব। দ্বিতীয় বন্ধুর ভাগ কত, 2, ঠিক আছে, 2 বলে লিখবো। নিচে কত লিখবো, 7 বলে, কারণ 3 আর 2 5 আর 2 তো 7 হবে, ঠিক আছে, 7। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 7 একে 7, এই পুরোটাকে ভাগ করলে কত হচ্ছে, 1672। তাহলে দেখো 2 দিয়ে 2কে গুণ করলে কত হবে, 4, 2 সাথে 14, 4 হাতে আছে 1, 2 6 12 আর 1 13, আবার হাতে আছে 1, 2 একে 2 আর 1 3, তাহলে কত হচ্ছে, 3344 টাকা, ঠিক আছে। একইভাবে এবারে আমরা কোন বন্ধুর করব, তৃতীয় বন্ধুর করব, ঠিক আছে। তৃতীয় বন্ধু কত পাবে দেখি, 11,704 মধ্যে তৃতীয় বন্ধুর ভাগ কত, ওই একই, দেখো তৃতীয় বন্ধুর ভাগও 2, 2/7, তো একই যদি আমি কাটাকুটি করি তাহলে এখানে কত হচ্ছে, 1672, আর 1672-এর সঙ্গে 2কে গুণ করলে এই তো দেখো এইটাই হচ্ছে। তাহলে এই আমরা কি করলাম, ভাগ করে দিলাম। কত টাকাকে আমি ডিস্ট্রিবিউট করলাম, 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করলাম কত টাকাকে, 11,704 টাকাকে, ঠিক আছে, 11,704 টাকাকে আমি কিন্তু 3 জনের মধ্যে ভাগ করে দিলাম। এবারে খুব ভালো করে দেখবে, দেখো 3 জন মিলে মোট কত টাকা উপার্জন করে এনেছিল, 3 জন মিলে মোট 29,260 টাকা কিন্তু ইনকাম করে এনেছিল। যে ঝোলাতে করে ইনকাম করে এনেছিল, একটা ভাবো ঝোলা ছিল বা একটা বাক্স, সেই বাক্সর মধ্যে করে ভাবো এত টাকা ইনকাম করে এনেছিল। আমি কি করলাম, সেই বাক্স থেকে টাকা বের করে নিলাম। কত টাকা বের করে নিলাম, এই টাকাটার 29,260-এর 2/5 অংশ, অর্থাৎ 11,704, এবং সেই টাকাটাকে বের করে নিয়ে 3 জনের মধ্যে আমি কি ডিস্ট্রিবিউট করে দিলাম, 3 জনের মধ্যে। আচ্ছা তাহলে তোমরা বলো, এখনও তার মানে এই ব্যাগের মধ্যে কিছু টাকা পড়ে আছে, তাই তো। 29,260-এর মধ্যে এত টাকা ভাগ করলাম, তার মানে এখনও তো পুরো টাকা আমি ভাগ করিনি, এখনও তো কিছু টাকা পড়ে আছে। সেই কিছু টাকাটা কত, তার মানে বলো তো এই ব্যাগের মধ্যে আর কত টাকা এখনও পড়ে রয়েছে, তোমরাই বলো এই ব্যাগের মধ্যে আর কত টাকা পড়ে রয়েছে। 29,260, তার মধ্যে আমি ডিস্ট্রিবিউট করেছি 11,704, তাহলে এই ব্যাগের মধ্যে এখনও পড়ে রয়েছে কত, আমি যদি ধরে নিই 1, কত হচ্ছে 6, এখানে হবে কত 5, এখানে কত হবে 12 থেকে যদি আমি 7কে বিয়োগ করি তাহলে হবে কত 5, আবার হাতে রয়েছে 1, এখানে হবে কত 7,
তাহলে হচ্ছে কত 17,556। তাহলে এই 17,556 টাকাটা কি এখনো ব্যাগের মধ্যে পড়ে রয়েছে, এই ব্যাগটার মধ্যে, এই ব্যাগটার মধ্যে এখনো পড়ে রয়েছে কত টাকা, 17,556 টাকা। এই টাকাটাকে, এই ব্যাগের মধ্যে থাকা বাকি যে টাকাটা 17,556, সেইটাকে কীরকমভাবে ডিস্ট্রিবিউট করতে বলেছে, বইয়ের মধ্যে তোমরা দাগ দেবে তাহলেই বুঝতে পারবে। দেখো বলে দিয়েছে বাকি টাকাকে মূলধনের অনুপাতে ভাগ করতে, অর্থাৎ যে বন্ধু যত টাকা এনেছে সে তত টাকা লাভ বাড়ি নিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে চলো 3 বন্ধুর মূলধনের অনুপাত আমরা বের করব। তাহলে এখানে আমরা লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত। ঠিক আছে, 3 বন্ধুর মূলধনের অনুপাত বের করব। তাহলে বলো প্রথম বন্ধু বাড়ি থেকে কত এনেছে, দ্বিতীয় বন্ধু বাড়ি থেকে কত এনেছে, তৃতীয় বন্ধু বাড়ি থেকে কত এনেছে। প্রথম বন্ধু 1,20,000 বাড়ি থেকে এনেছে। তারপরের বন্ধু এনেছে 1,50,000। তারপরের বন্ধু এনেছে খুব সম্ভবত মনে হয় 1,10,000, দেখে নিই, হ্যাঁ 1,10,000, 1,10,000 বাড়ি থেকে এনেছে। তাহলে কী কী কাটা যাবে দেখো, এখানে 4টে শূন্য কাটবো, এখান থেকে 2, 3, 4টে, আর এখান থেকে 1, 2, 3, 4টে। তাহলে এখানে দেখো পড়ে থাকছে কত 12:2, এখানে দেখো থাকছে কত 15, এই 12, এই 15, আর এখানে দেখো কত 11। তাহলে এই 12, 15 আর 11কে কিন্তু কিছু দিয়ে কাটাকুটি করা যাবে না। তাহলে আমরা মূলধনের অনুপাত দেখো কত পেয়েছি, আমরা কিন্তু মূলধনের অনুপাত পেয়েছি, খুব ভালো করে দেখবে 12:15:11 এইটা পেয়েছি, তাই না? এই অনুপাতে আমি ভাগ করব এই ঝোলাতে থাকা বাকি টাকাটা, অর্থাৎ 17,556কে। তাহলে চলো এখানে আমরা এবারে লিখব কি, প্রথম বন্ধু পাবে, আবার আমি লিখব কি, প্রথম বন্ধু পাবে। তো দেখি প্রথম বন্ধু কত পায়, দেখি তো 17,000 কত টাকাকে ভাগ করব, দেখো 17,556কে ভাগ করব। কত দিয়ে করব, প্রথম বন্ধুর ভাগ কত 12, উপরে লিখবো 12, নিচে কত লিখবো যোগ করে, 12, 15 আর 11 যোগ করলে দেখি কত হয়, 12, 15 আর 11 যোগ করলে হচ্ছে তোমার 5 আর 2 কত, 7 আর 1 8, আর এখানে হচ্ছে কত 38, তাই তো? তাহলে এখানে হচ্ছে কত 38, বোঝা গেল? তাহলে চলো এবার আমি কাটাকুটি করে দেখি কত হচ্ছে। দেখো তাহলে এখানে দেখো 38 দিয়ে আমি যদি ভাগ করি, 38 দিয়ে কাকে ভাগ করব, 17,556কে কত দিয়ে করব, 38 দিয়ে ভাগ করব। তাহলে 38 দিয়ে করলে কত হবে দেখি তো, 38 3-এ হবে, 38 5-এ দেখি কত, 8 5 40, 0 হাতে রয়েছে 4, 5 3 15 আর 4 19, একটু বেশি হয়ে যাচ্ছে 175-এর থেকে। তাহলে 38 4-এ দেখি কত হয়, 8 4 32, 2 হাতে রয়েছে কত 3, 4 3 12 আর 3-এ কত হচ্ছে 15। তাহলে দেখো 38 4-এ কত হচ্ছে 152, তাহলে এখানে 3 আর এখানে 2 আর এখানে কত হচ্ছে 5। আচ্ছা তাহলে দেখি 38 6-তে দেখি তো কত হচ্ছে, 8 6 48-এর 8 হাতে রয়েছে 4, 6 3 8-এর 4-এ কত হচ্ছে 22। ঠিক আছে, তাহলে 6-তে দেখি এখানে কত হচ্ছে কিন্তু 228। ঠিক আছে, 7 আর উপরের দিকে দেখো 6 90, 38 দুগুণে হলো কত 76, তাহলে কত হচ্ছে 462। তাহলে 38-কে 38 এই পুরোটাকে ভাগ করলে কত হবে, কিন্তু 462। তাহলে 462 আর 12কে গুণ করব, করে দেখি কত হচ্ছে 462 আর 12কে, 462 আর 12কে যদি আমি গুণ করি তাহলে দেখি কত হচ্ছে, 2 দুগুণে 4, 2 6 12 2 হাতে রয়েছে 1, 2 4 8 আর 1 9, 1 দিয়ে করলে হবে 2 6 4 4 5 হাতে রয়েছে 1, 4 আর 1 5, তাহলে কত হচ্ছে 5,544 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু কত পাবে দেখি, দ্বিতীয় বন্ধু দেখি কত পাবে, দ্বিতীয় বন্ধু পাবে, তাহলে দেখো 17,556, দ্বিতীয় বন্ধুর ভাগ কত, এই দেখো 15, তাহলে 15/38 হবে। তাহলে কাটাকুটি করলে কত হবে, 38 দিয়ে আমি যদি পুরোটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে 462। 462-র সঙ্গে এবারে আমরা কত গুণ করব, 15 গুণ করব। তাহলে দেখি 462-র সঙ্গে 15 গুণ করলে কত হয়, 15 গুণ করলে হবে 5 দুগুণে 10, 0 হাতে রয়েছে 1, 5 6 30 আর 1 31 এর 1 হাতে কত রয়েছে 3, 5 4 20 আর 3 23, 2 6 4, তাহলে কত হচ্ছে 3 9
4 আর 2 কত হচ্ছে 6, তাহলে হচ্ছে 6,930, 6,930 এই এত টাকা। তারপরে দেখবে একইভাবে তৃতীয় বন্ধু দেখি কত টাকা পাচ্ছে। তৃতীয় বন্ধু পাবে তাহলে দেখবে 17,556 ইন্টু তৃতীয় বন্ধু মানে কত 11, তাই তো 11, আর এখানে দেখো কত হচ্ছে 38। এই একইভাবে পুরোটাকে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে 462। এবার আর 11কে যদি এবারে গুণ করি তাহলে দেখো কত হবে 462 আর 11, তাহলে কত হচ্ছে 462। আবার লিখবো কত আমরা 462, তাহলে এখানে হচ্ছে কত 8, 6 আর 4 10 শূন্য হাতে রয়েছে 1, এই এত। তাহলে 5,082 কত হচ্ছে 82, এই এত টাকা। তাহলে এতটুকুনি কিন্তু খুব তোমরা ভালো করে বুঝবে। টোটাল লাভ হয়েছিল কত টাকা, আবারও যদি আমি ভালো করে বলি, টোটাল লাভ হয়েছিল 29,260 টাকা, সেই তো 29,260 টাকা কিন্তু লাভ হয়েছিল, 29,260। তার মধ্যে থেকে এই ব্যাগ থেকে বের করে নেওয়া হয়েছে কত 11,704 বের করে নেওয়া হয়েছে। বের করে নেওয়ার পরে আচ্ছা, বের করে নিয়ে এই টাকাটাকে যখন ডিস্ট্রিবিউট করা হয়েছে তখন প্রথম বন্ধু পেয়েছে এত, দ্বিতীয় বন্ধু পেয়েছে এত, তৃতীয় বন্ধু পেয়েছে এত। তাহলে এখনও এই ব্যাগের মধ্যে পড়ে রয়েছে কত, এখনও এই ব্যাগের মধ্যে পড়ে রয়েছে, এই টাকাটা বের করে নেওয়ার পরেও ব্যাগের মধ্যে পড়ে রয়েছে 17,000 কত 556। এবার এই টাকাটাকে যখন ডিস্ট্রিবিউট করা হলো, প্রথম বন্ধু পেলো এত, দ্বিতীয় বন্ধু পেলো এত, তৃতীয় বন্ধু পেলো এত, তাহলে প্রত্যেকে মোট কত টাকা পেয়েছে এবারে জানতে চেয়েছে। অর্থাৎ প্রথম বন্ধু এখানে পেয়েছিল এত, আবার প্রথম বন্ধু এখানে পেয়েছে এত, তাই না? দেখো প্রথম বন্ধু প্রথমে তো এই টাকাটা পেয়েছিল, আবার দেখো এই টাকাটা পেলো, তাহলে দুটো মিলিয়ে প্রথম বন্ধুর মোট ইনকামটা কত জানতে চেয়েছে। আবার দেখো এই যে দ্বিতীয় বন্ধু এখানে পেয়েছে কত 3,344, আবার দেখো দ্বিতীয় বন্ধুটা এখানে টাকা ইনকাম করেছে, তাহলে দ্বিতীয় বন্ধুর মোট ইনকাম কত, একইভাবে তৃতীয় বন্ধুর মোট ইনকাম কত, এগুলোই কিন্তু জানতে চেয়েছে। তো চলো সেটাই আমরা করি। তাহলে প্রথমেই আমরা এখানে কি লিখবো, উত্তর এরকমভাবে লিখবো, উত্তর প্রথম বন্ধুর মোট লাভ, তাহলে আমরা কি লিখবো, প্রথম বন্ধুর মোট লাভ, তাহলে মোট লাভ কত হবে। প্রথম বন্ধু দেখো এখানে কত পেয়েছিল 5,016 টাকা, আর এখন পেলেও দেখো কত 5,544 টাকা। তাহলে প্রথম বন্ধুর মোট লাভ কত হলো, তাহলে দেখো 4 আর 6তে কত 10 শূন্য হাতে রয়েছে 1, 4 আর 1-এ 5, আর 1-এ কত 6, আবার দেখো 5 আর 0-তে কত হবে 5, আবার দেখো 5 আর 5-এ কত হবে 10, তার মানে 10,560 টাকা। এই হলো প্রথম বন্ধুর মোট ইনকাম। এইবারে একইভাবে লিখবো দ্বিতীয় বন্ধুর মোট ইনকাম কত, তৃতীয় বন্ধুর মোট ইনকাম কত। তাহলে এগুলোকে দেখো আমি মুছে দিচ্ছি। তাহলে একইভাবে দেখো আমরা এবারে করব দ্বিতীয় বন্ধুর মোট ইনকাম। আমি যদি এইখান থেকে করি তাহলে দেখো দ্বিতীয় বন্ধুর, দেখো আমি লিখছি দ্বিতীয় বন্ধুর মোট লাভ, যদি আমি বলি দ্বিতীয় বন্ধুর মোট লাভ কত হবে, তাহলে দেখো দ্বিতীয় বন্ধু এখানে পেয়েছিল 3,344, আর এখন দেখো কত পেয়েছে 6,930। তাহলে দেখি দ্বিতীয় বন্ধুর মোট ইনকাম কত, 4 আর 0 যোগ করলে কত 4, 3 আর 4 যোগ করলে কত 7, 9 আর 3-এ কত 12, 2 আবার হাতে রয়েছে 1, তাই তো। তাহলে 6 আর 3 9 আর এতে 10, এই টাকাটা কত 10,274 টাকা। এইবারে লাস্ট আমরা করব কে, তৃতীয় বন্ধু। ঠিক আছে, তাহলে চলো তৃতীয় বন্ধুর করব। আমি এবার এখানে লিখছি, হ্যাঁ, তৃতীয় বন্ধুর মোট লাভ, তৃতীয় বন্ধুর মোট লাভ। তাহলে দেখি তৃতীয় বন্ধুর মোট লাভ কত হচ্ছে। তৃতীয় বন্ধু এখানে কত টাকা ইনকাম করেছিল, দেখো 3,344, আর এইখানে দেখো কত টাকা ইনকাম করলো 5,082 টাকা, 5,082 টাকা। তাহলে ওর মোট ইনকাম কত হলো, তাহলে দেখো এবার এখানে যোগ করলে দেখো কত হচ্ছে 2 আর 4-এ দেখো এখানে কত হচ্ছে 6, 4 আর 8-এ 12, 2 আবার হাতে রয়েছে কত 1, তাহলে দেখো 3 আর 1-এ কত হচ্ছে 4, আর এখানে দেখো কত হচ্ছে 8, তাহলে হচ্ছে কত 8,426 টাকা। বোঝা গেল?
তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে জানতে চেয়েছে প্রথম বন্ধুর মোট লাভ কত, এই হয়ে গেল প্রথম বন্ধুর মোট লাভ, এই যে এইটা হলো প্রথম বন্ধুর মোট লাভ। দ্বিতীয় বন্ধুর মোট লাভ কত এইটা জানতে চেয়েছিল, এইটাও কিন্তু আমরা বের করে ফেললাম, দ্বিতীয় বন্ধুর মোট লাভ, এটাই কিন্তু এগুলো হলো অ্যান্সার, আমি যেগুলোকে বক্স করছি এগুলো হলো অ্যান্সার। আর তৃতীয় বন্ধুর মোট লাভ, এই যে যতটুকুনি আমি বক্স করছি এটা হলো কি অ্যান্সার, বোঝা গেল? তাহলে এই আমাদের কিন্তু হয়ে গেল অঙ্কগুলো শেষ, ঠিক আছে।